এটাও আপনার আগেরই লিঙ্কডইন না? জি টু ম্যাম। 230 কানেকশন আছে অলরেডি, এবং আপনাদের এই যে যে এখন যে ব্যাচ আছে এদের সবার সাথে শেয়ার করে দিবেন, এবং সবাইকে বলবেন হচ্ছে সবাই সবার সাথে কানেক্ট হয়ে যাবেন, তাহলে আপনাদের নিজেদের মধ্যে একটা কমিউনিটির কানেকশন থাকবে আর কি। আমি আপনাদের এই যে ফাইলগুলো আছে না, সবার যে ডক ফাইল, এই ফাইলগুলো আমি শেয়ার করে দিব। ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব, তাহলে আপনারা সবাই সবার সবগুলো সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হয়ে যেতে পারবেন। এই বিহেন্স কি আপনার আগের আগেরই তো মনে হচ্ছে। প্রজেক্ট, জি ম্যাম। হুম, প্রজেক্ট ভিউ 70, অ্যাপ্লিকেশন 3। আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন? ম্যাম আমি এটা আসলে বুঝি নাই কোনটাতে যে আমি অ্যাপ্লিকেশন করেছি কিনা। জাস্ট মানে ইয়ে করেছিলাম, অ্যাকাউন্ট করেছিলাম এবং কিছু ছবি আপলোড দিয়ে রেখেছিলাম। আচ্ছা, ফলোয়ার্স, ফলোইং, কে, আর আপনার উম, ইয়েটা, ব্যানার ইমেজটা ভালো হয়েছে বিহান্সের। বিহান্সে যারা ব্যানার ইমেজ ক্রিয়েট করবেন তারা হচ্ছে এই যে নিহার রঞ্জন ভাইয়েরটা একটু দেখতে পারেন। ওনার ব্যানার ইমেজের, যেহেতু উনি গ্রাফিক ডিজাইনের জন্য বা ডিজাইনিং এর উপরে উনি হচ্ছে সার্ভিস প্রোভাইডিং মানে ক্যাটাগরিতে হচ্ছে উনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে, সো এটা একদম টোটালি ওনার ডিজাইনিং এর উপরেই কিন্তু ফোকাসড একটা ব্যানার ইমেজ এসেছে। এটা এটা কিন্তু খুব ভালো একটা কনসেপ্টে উনি ব্যানার ইমেজটা ক্রিয়েট করেছে, একদম ওনার যে টপিকটা আছে ওই টপিকের সাথে একদম অ্যালাইনড হয় এবং একদম রেলিভেন্ট আছে। সো বিহান্সে ব্যানার ইমেজের স্যাম্পল হিসেবে নিহার রঞ্জন ভাইয়ারটা দেখতে পারেন। ওনার ব্যানার ইমেজটা আমার খুব ভালো লাগছে। আর এগুলো তো ওনার কাজ, পোর্টফোলিও আকারে উনি যে কাজগুলো করেছে ওগুলো উনি সাবমিট করেছে। ওকে, এরপরে হচ্ছে উম, এটা কি বিজনেস প্রোফাইল? জি ম্যাম। আচ্ছা, আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার নিহার দিয়ে হচ্ছে আপনি বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেছেন। গ্রাফিক ডিজাইনার নিহার দিয়ে আপনি ফেসবুক ক্রিয়েট করেছেন। আর এটা আমার না, নিচেরটা। ফেসবুকটা আপনার? জি, ফেসবুকটা আমার। এটা এবং না, এটা আমার না, এটা কর্মকার দেখাচ্ছে, এটা আরেকজন, এটা আমার বিহেন্সের। এটা আপনার, ট্রেবল আপনার, ঠিক না? জি। ট্রুলেন্সারও আমার। আচ্ছা, ওকে। দেখেন ভাইয়ার কিন্তু হচ্ছে উম যে বিজনেস অ্যাকাউন্টটা, এটা কিন্তু অলরেডি, এটা আপনি কতদিন আগে ক্রিয়েট করেছেন বিজনেস অ্যাকাউন্টটা? এটা ম্যাম কিছুদিন আগে, ওই যে আপনি টাস্ক দেওয়ার পরে এটা করেছি। আচ্ছা, টাস্ক দেওয়ার পরে করেছেন। আপনার ভেরিফিকেশনের কোনো কি আলাদা কোনো ভেরিফিকেশন এসেছে? ভেরিফিকেশন এসেছিল, কিন্তু ম্যাম আমার ওই আগে একটা অ্যাকাউন্ট করা ছিল, এটা হচ্ছে মানে কখন যে করছিলাম আমি জানি না, এটা করার পরে আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট এখানে দুইটাই ভেরিফাইড করা। আপনি হয়তো বা কখনো গুগল বিজনেস প্রোফাইলে এই আপনি হচ্ছে সাইন আপ করে ফেলেছিলেন। সাইন আপ করলেই তো মোটামুটি আমাদের একটা নর্মাল, মানে আমাদের জাস্ট জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট হয়ে থাকে। কোনো জি কিছু ম্যাম। আপডেট করেননি, বাট হয়তো বা জাস্ট আপনি ওই গুগল বিজনেস অ্যাকাউন্টে ওটা ক্রিয়েট করে রেখেছিলেন। আচ্ছা, আপনি বিজনেস নামে দিয়েছিলেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার নিহার, এটা হচ্ছে আপনার ওই যে এটা ক্যাটাগরি। নতুন করেছে। হুম, হুম, হুম। আর এর আগে শুধু আমার ডাইরেক্ট নিহারঞ্জন চক্রবর্তী নামে ছিল। আচ্ছা, সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করার অপশন আছে, হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়াগুলো এখানে সব অ্যাড করে দিতে পারবেন আপনার। তাহলে এই যে হচ্ছে আপনার গুগল বিজনেস অ্যাকাউন্টটা থেকেই আপনার এই নিচে হচ্ছে সবগুলো সোশ্যাল মিডিয়া হচ্ছে রিচ করা যাবে। ফেসবুক আহ, থেকে শুরু করে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যে যে সোশ্যাল মিডিয়া আছে আপনি সবগুলো এখানে লিংক আপ করতে পারবেন। এটা একটু এডিটে যে বাকি সব সোশ্যাল মিডিয়াগুলো লিংক আপ করে দিবেন। ঠিক আছে ম্যাম।
ওকে। থ্যাংক ইউ নিহারঞ্জন ভাইয়া, আপনি টাস্কটা খুব ভালো মতো কমপ্লিট করেছেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দুইটা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এবং হচ্ছে একটা আমার মানে গুগল বিজনেস অ্যাকাউন্ট একটাই হয়, সো গুগল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। আমি আপনাদের টাস্কটা দেওয়ার পরে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা অপশনাল করে দিয়েছিলাম, কারণ অনেকেরই হয়তো বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হতে পারে, এই জন্য আমি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা অপশনাল রেখেছিলাম, যে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে মিনিমাম একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে ম্যান্ডেটরি করেছিলাম। আর বিজনেস অ্যাকাউন্ট, গুগল বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে আমি অপশনাল রেখেছিলাম, যে যারা পারবেন তারা করবেন। তো আপনি বিজনেস অ্যাকাউন্টটাও ক্রিয়েট করেছেন, আপনি খুব ভালোভাবে টাস্ক টুটা কমপ্লিট করেছেন। ওকে, সো থ্যাংক ইউ আপনাকে টাস্ক টুটা কমপ্লিট করার জন্য। আমরা থ্যাংক ইউ পরবর্তীতে ম্যাম। যাচ্ছি। ইউ আর ওয়েলকাম। আমরা পরবর্তীতে যাচ্ছি এমডি আতিক ভাই। এটা এটা কি আপনার গুগল ফাইল? এটা গুগল ফাইল, ওকে। আমি নিহার রঞ্জন ভাইয়ের সব অ্যাকাউন্টের ডিটেলস গুলো চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্ট হয়ে যান, আমি সবারটাই শেয়ার করে দিব, সো দ্যাট সবাই সবার সোশ্যাল মিডিয়াতে যাতে কানেক্ট হতে পারেন। এখানে তো শুধু একটা দেখতে পাচ্ছি। একটাই তিনবার গেছে কেন বুঝলাম না তো। আপনি না, এই একটা ডক ফাইলেই আপনি হচ্ছে লিঙ্কডইন এর লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক বা যা যা ক্রিয়েট করছেন সবগুলোর নাম লিখে জাস্ট লিঙ্কটা পাশে রেখে একটা ফাইলে সাবমিট করতে পারতেন। বারবার এত ফাইল সাবমিট করা দরকার ছিল না। আচ্ছা তাহলে ম্যাম ওটা আমি কালকে আবার নতুন করে সুন্দর করে সব সাজাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ক্লাস শুধু শেষে। আমার আমার লিঙ্কডইনটা একটু দেখেন। হুম, আপনি ক্লাস শেষে সুন্দর করে একটা ডক ফাইলে সবগুলো রেখে জি জি। দেন হচ্ছে শেয়ার করবেন। এটা কি নতুন? হ্যাঁ এটা মানে আগে অন্য কিছু ছিল, আমি এটা এই গত পরশু দিন আচ্ছা করলাম। আচ্ছা, এটা নতুন না, 500+ কানেকশন না, আছে। আমার এটা এটা পুরাতন কিন্তু মানে ওই যে এটা কভার ফটোটা নতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে লিঙ্কডইন, প্রফেশনাল যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো একাধিক করার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনার এই যে মানে লিঙ্কডইন যেটা আছে এটাই থাকবে, জাস্ট আপনি চাইলে এটাকে হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড করে রাখতে পারেন। ওকে, তাহলে তো আমার ডেসক্রিপশন বা এগুলাই চেঞ্জ করতে হবে, তো আমি তো জব পারপাস ডেসক্রিপশন দিয়ে রাখছি। কোনো সমস্যা নেই, সমস্যা আহ, নেই। আপনি ধরেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই যে আপনাকে মার্কেটিং করতে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এখন আপনি জি। যদি মনে করেন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যে টপিকটা নিয়ে কাজ করবেন সেই টপিকের ক্লায়েন্ট হান্টিং আপনি লিঙ্কডইন থেকেও করতে চান, তখন আপনাকে লিঙ্কডইনটাকে পুরাপুরি ডেসক্রিপশন, কভার ফটো, দেন হচ্ছে ডেজিগনেশন থেকে শুরু করে ডেসক্রিপশন এবং হচ্ছে কাজের টুকটাক মার্কেটিং করা, কি কাজ করলেন সেটা শেয়ার করা, সেটা তখন আপনাকে ওই কাজের মতো করে বা কাজের উপরে ডিপেন্ড করে আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে, যাতে একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখলে বুঝতে পারে যে আপনি এই স্পেসিফিক টপিকে কাজ করছেন এবং খুব ভালো কাজ করছেন, তখন সে আপনাকে নক করবে কাজ করানোর জন্য। আর যদি মনে করেন যে না, আমি জাস্ট আমার অফিসিয়াল পারপাসে আমার লিঙ্কডইনটা খোলা এবং আমার অফিসিয়াল পারপাসে সবাই অ্যাড আছে, আমি এখানে আমি কোনো মার্কেটিং করব না, সেটা আপনার ব্যাপার।
সো ডিপেন্ড করছে যে আপনি কি চাচ্ছেন লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করতে, তাহলে হচ্ছে আপনাকে লিঙ্কডইনটাকেও একটু অর্গানাইজ করতে হবে। যেই স্কিলের জন্য আপনি ক্লায়েন্ট হান্টিং করতে যাচ্ছেন সেই স্কিল ওরিয়েন্টেড আপনাকে সাজাতে হবে। আর এটা তো আপনার মানে মেইন বা প্রফেশনাল আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, আর লিঙ্কডইন অ্যাকাউন্ট মানুষের একটাই হয়। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট দুইটা তিনটা খোলার কোনো দরকার নেই, বা চিন্তাও করেন না, দুইটা তিনটা খুললে চলে যাবে, রেস্ট্রিকশন করে মানে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, কারণ লিঙ্কডইন ভেরিফাই করতে হয়। সো যেটা নাম্বারটা আছে একটু এটাই বললে তো। রাখেন। ভেরিফাই করেননি কিন্তু আপনাকে তো ভেরিফাই করতে হবে, যখনই ভেরিফাই করবেন তখনই ওই একটাই পাসপোর্ট দিয়ে একটাই লিঙ্কডইন হবে। চাইলেও তো আপনি একাধিক পাসপোর্ট করতে পারবেন না, সো যেটা লিঙ্কডইন আছে এটাই রাখেন, যেভাবে আছে এভাবেই থাক। যদি মনে করেন যে আপনি এখানে আপনার সার্ভিসের মার্কেটিং করতে চান, লিঙ্কডইন দিয়েও ক্লায়েন্ট হান্টিং করতে চান, লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং এর অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যদি সেটা মনে করেন তাহলে আপনি ওই সার্ভিস অনুযায়ী আপনি এটাকে এডিট করে ফেলবেন। আচ্ছা। আদারওয়াইজ এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ওই আলাদা টাস্কগুলো ওগুলো সব এক ফাইলে করে পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষে ওটাকে পরে সাবমিট করে দেবেন। এটা কি আশাপুর নতুন খুলেছেন? ইয়েস ম্যাম। আহ আমি ইন্টারাপ্ট করতে চাই না কোনো নামে, মানে কোনো ডিসিশনে, বাট দেখেন আপনার সার্ভিসের সাথে কি দি আসাটা কোনোভাবে যায়, যদি আপনি মানে ম্যাম এটা খুবই ইনস্ট্যান্ট একটা ডিসিশন, আমি আবার চেঞ্জ করব। আর একটু সময় নিয়ে চেঞ্জ করবেন। এবং যে নামটা দিবেন, আপনি মনে হয় নিজের পিকচার দিতে চাচ্ছেন না, ঠিক না? লোগো দিয়ে আসতে এখন চাচ্ছেন। আমি দ্রুতই মানে সেই দিন সাবমিট করার জন্য ম্যাম আমি এটা করেছি, আমি আস্তে আস্তে এগুলো সব সুন্দর করে রিপ্রেজেন্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা ডিসিশন নিয়ে করবেন যে আপনি লোগোর মাধ্যমেও যদি হচ্ছে পেজ ক্রিয়েট করতে চান, বা হিজাব নিকাবের মানে পর্দায়ও যদি করতে চান, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন, যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন ওটা আপনি কিভাবে দেখাবেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, শুধু কি নাম দিয়ে খুলছেন বা হচ্ছে নিজের নামই রাখছেন কিনা, এবং সার্ভিসে হচ্ছে সার্ভিসটা লিখে দিবেন কিনা, এটা ডিপেন্ড করবে। আমি মনে করি যদি আপনি যদি আপনি চান যে হ্যাঁ আমি এখানে আমার নামই রাখবো, এবং বাকি সমস্ত জায়গায় ডেসক্রিপশন থেকে শুরু করে সব জায়গায় আমি আমার প্রফেশনটাকে অ্যাড করে দিব, তাহলে সেটাও হয়, সেটাও করা যায়। ঠিক আছে ম্যাম, আমি সবগুলাই সেম নামটাই ইউজ করেছি ম্যাম, কিন্তু আমি এটা চেঞ্জ করে দিব এবার। কিন্তু আপাতত অ্যাকাউন্ট খোলাটাকে মানে সব প্রায়োরিটি দিয়েছি এই জায়গায় জন্য। কি চেঞ্জ করা যায়? ম্যাম এইটার নাম চেঞ্জ করেছি আমি, জাস্ট আমার লিঙ্কডইনটা আগেই ছিল। নাম চেঞ্জ করেছেন কেন? সব শোনেন, নাম এক রাখতে চেয়েছি ম্যাম, এই জন্যই। আচ্ছা শুনেন, লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনে না খুব ঘন ঘন হচ্ছে এটাকে মানে যা মনে চাইলো সেই আকারে এটাকে এডিট করে ফেলবো, এডিট করবেন ডেসক্রিপশন বা সবকিছু এডিট করবেন, বাট নাম এবং ধরেন নিজের যে হচ্ছে আইডেন্টিটি আছে, যা মনে চাইলো পিকচার হুম, চেঞ্জ করে ফেললাম, আইডেন্টিটি চেঞ্জ করে ফেললাম, এমনটা করতে থাকলে ওদের যদি মনে হয় যে এই অ্যাকাউন্টটা সাসপিশিয়াস, তাহলে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। আর লিঙ্কডইন যাকে একবার রেস্ট্রিক্টেড করে দেয়, ওই ইনফরমেশন আইডেন্টিটি দিয়ে সেকেন্ড বার লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলাটা খুবই কষ্টকর। আর লিঙ্কডইন মানে এমন একটা প্রফেশনাল জায়গা, আমি চাই না যে আপনাদের কারোর লিঙ্কডইন থাকবে না, মানে এমনটা হোক, এমন কোনো সিচুয়েশন হোক। তো লিঙ্কডইনটা ব্যাপারটা হচ্ছে যার যা নাম আছে, যার যেই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেটাই রাখেন। যদি মনে করেন ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে আমি জাস্ট আমার সার্ভিস ওরিয়েন্টেড করে একটু ডেসক্রিপশন দিব, বা যেই কাজগুলো করব সেগুলোকে আমি মার্কেটিং করব, বা কভার ফটোটা সার্ভিস ওরিয়েন্টেড রাখবো, বা হোয়াট এভার, মানে যেটা দেখে মনে হবে যে এই লোকটা, আপনার নাম কি? ম্যাম আশা। উনি আমার শুধুমাত্র হচ্ছে
মানে আমার হচ্ছে পাসপোর্ট আইডি কার্ডে সব জায়গায় হচ্ছে শুধু হামিদা খাতুন, আর হচ্ছে আমার সার্টিফিকেটে আবার হামিদা খাতুন আশা। তো আচ্ছা অনেক ঝামেলা নামটা নিয়ে। আচ্ছা, আমি ধরলাম হামিদা আশা, হ্যাঁ, বা আশা হ্যাঁ, হামিদা, আমি এটা ধরে নিলাম। তো ধরেন জি। আমি যখন একটা লিঙ্কডইনে ঢুকলাম, লিঙ্কডইন একটা পার্সন আমি দেখতে পাচ্ছি যে আশা হামিদা নামে একটা পার্সন আছে লিঙ্কডইনে। তো আমি যেন হুম, লিঙ্কডইনটাতে মানে যে বুঝতে পারি যে আশা হামিদা হচ্ছে না একজন ইমেল মার্কেটার। হ্যাঁ, এটা হুম, কিন্তু হুম। আপনার ওই যে আশা হামিদা ইমেল মার্কেটার দিয়ে আপনাকে এটা প্রুফ করতে হয় না অনেক সময়। হ্যাঁ, অনেকেই আবার নামের পাশেই হচ্ছে আপনার ওই ইয়েটা হচ্ছে আমরা যেই স্পেসিফিক যেই ক্যাটাগরিতে কাজ করি ওটা দিয়ে দেয়। বাট আমি মনে করি যে না দিলেও কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক না? ধরেন আমি আপনার লিঙ্কডইনে গেলাম, যাওয়ার পর আমি দেখছি যে আশা হামিদা নামে একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, তার কভার ফটোতেই বলে দিচ্ছে উনি একটা ইমেল মার্কেটার, বা কভার ফটোতে আপনার পিকচারই থাকুক, আপনি ডেসক্রিপশনে বলে দিচ্ছেন, এবং আপনার প্রোফাইলে যা যা আমি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি তার ম্যাক্সিমাম গুলোই আপনার কাজের স্যাম্পল দেখতে পাচ্ছি ইমেল মার্কেটার, মানে ইমেল মার্কেটিং এর বা ইমেল টেমপ্লেট ডিজাইনার। সো আমি দেখেই বুঝতে পারবো বা যেই বুঝতে পারবো যে আশা হামিদা প্রোফাইলটা যে যিনি হোল্ড করছেন উনি হচ্ছেন একজন ইমেল মার্কেটার, ঠিক না? জি ম্যাম। সো এটার জন্য আপনার লিঙ্কডইনের নাম পরিবর্তন করে ফেলার কোনো দরকার নেই। বিশেষ করে লিঙ্কডইনের জন্য আমি এই জিনিসটা বলবো, কারণ লিঙ্কডইন একবার রেস্ট্রিক্টেড করে দিলে, মানে উল্টাপাল্টা অ্যাক্টিভিটির কারণে যদি ওরা সাসপিশিয়াস মনে করে, একবার যদি ওরা রেস্ট্রিক্টেড করে দেয়, তাহলে মানে লিঙ্কডইনে নিজের আইডেন্টিটি দিয়ে সেকেন্ড টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই কষ্টকর। এবং আমি চাই না যে আপনাদের লিঙ্কডইনের মতো একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকবে না এমনটা হোক। সো অবশ্যই লিঙ্কডইনটাকে একটু কেয়ারফুলি নেবেন। এবং এত বেশি দেখেন, জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে মানে একটা হচ্ছে জাস্ট যেই নামটা দিয়ে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন সেটা আইদার কোনো কোম্পানির বা এজেন্সির নাম হবে বা আপনার নিজের নাম হবে। এত মাঝখানে আর অন্য কোনো কিছু রাখার দরকার নাই। বুঝতে পারলাম? ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি, কিন্তু এখন যেহেতু আমি নাম চেঞ্জ করে ফেলেছি, এখন আবার করলে কি ঝামেলা হতে পারে? উম, আর না, ভেরিফাইড আপনার এর ক্ষেত্রে ম্যাম, আমি যদি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করি, সেই ক্ষেত্রে পাসপোর্টে যে নাম আছে ওইটা থাকাটা কি ম্যান্ডেটরি? আপনার পাসপোর্টের লিঙ্কডইন তো একটু ঝামেলা করে, একটু ঝামেলা করে, পাসপোর্টের আইডেন্টিফিকেশন চেক করে একটু। ম্যাম, সেই ক্ষেত্রে কি আমি নাম আবার অ্যাড করব? আমি সেটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, আপনি অ্যাড করতে পারেন কয়েকদিন পরে। আপনি জাস্ট আপনার এই যে যে নামটা রেখেছেন এটা থেকে আপনি আপনার আহ, একটা স্পেসিফিক নামে আপনি ফিক্সড হবেন, এবং ওই নামটাই আপনি সব সোশ্যাল মিডিয়াতে ইউজ করবেন। যেহেতু আমি বুঝতে পারলাম যে আপনি কোনো সার্ভিস ওরিয়েন্টেড নাম দিবেন না, আপনি আপনার নামেই রাখবেন, তাহলে আপনার যে নাম আছে আপনি নামেই সবগুলোকে এডিট করে ফেলেন। ঠিক আছে ম্যাম। লিঙ্কটা কি শেয়ার করতে পারেননি নাকি? উই ক্যান ফাইন্ড দিস পেজ। আপনার বিহেন্স তো ওপেন হচ্ছে না। বিহেন্স প্রোফাইলে ঢুকে দেখেন লিঙ্কটা ঠিক আছে কিনা। আপনিও ঠিক করে আবার সাবমিট করবেন, হ্যাঁ? আপনি ঠিক করার পরে যে ফাইলটা সাবমিট করবেন ওটা আমি সবাইকে দিয়ে দেবো, শেয়ার করে দেব। আমি আসলে আলাদা আলাদা ভাবে কাউকে দিব না। আমি এই যে ফাইলটা আছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, সো দ্যাট আপনারা এখানকার যে গুগল লিঙ্ক গুলো আছে এই লিঙ্ক গুলো থেকে প্রত্যেকের ফাইলে ঢুকে ঢুকে প্রত্যেকের সোশ্যাল মিডিয়া গুলোতে ফলো ব্যাক করবেন। ম্যাম, বিহান্সে ইউআরএল টা একটু চেঞ্জ এসেছে, এই জন্য মনে হয় ওইটা অ্যাক্সেস নিচ্ছে না। ইউআরএল দেন, চ্যাট বক্সে দেন যেটা নতুন ইউআরএল আছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি। জাস্ট আ মিনিট।
আচ্ছা, এটা হচ্ছে সাইরা আপুর। সাইরা আপু শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও লোগো ইউজ করছেন বা পিকচার ইউজ করেননি, তাই তো? জি ম্যাম। ওকে। এই ম্যাম যে আমি এখানে, তো হ্যাঁ বলেন। আসলে আমি তো ক্যানভা প্রোটা তো আমার কাছে নাই, আমি ফার্স্ট টাইম ক্যানভা ইউজ করছি, সেজন্য ম্যাম যেরকম পেয়েছি লোগো গুলো ওরকম বেসিক্যালি ইউজ আপনি এর করেছিলাম। আগে কখনোই ক্যানভা ইউজ করেননি? না ম্যাম, সেজন্য। তাহলে তাহলে আপনি ক্লাসে বলতেন, আমরা ক্যানভার বেসিকটা একটু দেখিয়ে দিতাম। না ম্যাম, বেসিকটা পেয়েছি ওই যে ক্যানভা প্রোতে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভার গুলো আছে, মানে ওগুলো করতে পারছি না তো। তো ম্যাম ওই ইয়াটা করতে পারি নাই, লোগোটা মানে এরকম করে করেছি, ইউটিউব থেকে যতটুকু শিখেছি আস্তে আস্তে। বুঝতে পেরেছি, বাট যেহেতু আমাদের ক্লাসের পরে সময় থাকে, আমরা প্রবলেম সলভিং এর জন্য দিই, আবার ক্লাস টাইমেও যখন একটা টপিক দেখাচ্ছি, ওইখানে যদি আপনি একটা জিনিস না জানেন তাহলে অবশ্যই ওটা বলতে হবে। আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম যে ক্যানভাস, মানে ক্যানভাতে আবার কারো প্রবলেম আছে কিনা, মানে এমন কেউ আছেন কিনা যে হচ্ছে একদম নতুন, জানেন না। যদি এই সিচুয়েশনে থাকেন তাহলে বলতে হবে, বললে আমি ওটা দেখাতে পারবো, না বললে তো আমি আর ম্যাম জানবো না। এগুলো এমনি ক্যানভা দিয়েই করেছিলাম, মানে আমি ক্যানভা প্রোটা ডাউনলোড নাই, ওটা যতবার আপনি ডাউনলোড ক্যান করছি। আপনি ক্যানভা প্রোটা যদি নিজে নিতে পারেন সেটাও খুব ভালো। আর যদি মনে করেন যে না, আমি নিজে নিতে আমার ঝামেলা মনে হচ্ছে, তাহলে এটা খুব বেশি টাকা না, পারচেস করে ফেলতে পারেন। আপনাদের মধ্যে যারা আছে এনারা, এদের সাথে কথা বলেন, এরা মানে যেই সোর্স থেকে পারচেস করেছে, একটু ট্রাস্টেড সোর্স তো লাগে, তো ওখান আচ্ছা থেকে পারচেস করে রাখতে পারেন। আচ্ছা এখন ম্যাম, আপাতত দরকার নেই। এগুলো ক্যানভা দিয়ে করেছি হ্যাঁ, সব। ক্যানভা দিয়ে করেছেন। এই যে যে এখানে একটা লোগো ইউজ করেছেন না, মেইলিং হাউস অ্যান্ড জি ম্যাম। কো। ম্যাম এটা যেটা প্রোফাইলে আছে ওইটাই, হুম। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট রেখেছিলাম। আচ্ছা, বাট লোগোটা না এতটা ইয়ে, মানে এতটা সাইড এরিয়া সহ লোগো যায় না। আপনি যদি লোগো এটা রাখতে চান তাহলে ঠিক এইখানে এই যে যেই বর্ডারটা আছে এইটাকে আপনাকে রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া। ম্যাম ওটা নর্মাল ক্যানভাতে কেমনে আনবো? যেমন প্রোতে দেখেছিলাম ম্যাম ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, আহ, এটাতে আমি কোনো রকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টেমপ্লেট আনতে পারছি না। উম, আপনি এটাই, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে টেম্পলেটটা নিতে চাচ্ছেন। জি। অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, আপনি যদি বিজি রিমুভ আচ্ছা লিখে সার্চ করেন, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রি একটা ওয়েবসাইট। আপনি এখানে যে কোনো পিকচার আপলোড করে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন। ওকে। যে এখানে যে কোনো পিকচার আপলোড করে ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে ডাউনলোড করে দেন ওটা ক্যানভাতে অ্যাড করতে পারেন। ওকে ম্যাম। ও আচ্ছা, এটা তো বিহ্যান্স, আমি এখানে ওপেন করি। আপনার বিহান্সটা কিন্তু তুলনামূলকভাবে ফেসবুকের থেকে প্রফেশনাল হয়েছে। আপনি যেহেতু বিহান্সে পিকচার গুলো ইউজ করছেন, তো আপনি এই সেম জিনিসগুলোই আপনি সোশ্যাল মিডিয়াতেও করে ফেলেন। যদি আপনি মনে করেন যে না, আপনি কোথাও পিকচার ইউজ করবেন না, তাহলে আহ, তাহলে ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে যেভাবে লোগো বা যেভাবে আহ, মানে আলাদাভাবে আইডেন্টিটি ক্রিয়েট করতে চাচ্ছেন লোগো বা অন্য কোনো কনসেপ্ট দিয়ে, সেটা করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি এখানে যেভাবে ইউজ করছেন বিহান্সে, আপনি সেম জিনিসটা কিন্তু চাইলে ফেসবুকে ইউজ করে ফেলতে পারেন, তাহলে ওটা মানে রেলিভেন্ট লাগবে, একটা মানুষেরই মনে হবে, এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও হেল্প হবে, খুঁজে পেতেও সুবিধা হবে। ম্যাম তখন কি নেমটা কি আহ, ওরকম
না রাখলে কি হবে, মিল না রাখলে? যেমন সাইরাস মিলিং হাউসটা রাখলে সমস্যা নেই না? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা। ওকে, ঠিক আছে। এরপরে আর কার্ডটা আছে। শামীম ভাই হচ্ছেন শুধু ফেসবুক পেজের লিংক দিয়েছেন, উনি আর কিছু লিংক দেননি। হ্যাঁ, উনি আর কিছু লিংক দেননি। এটা কোনো কথা? আইডি কার্ড উনি প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিচ্ছেন। আছেন শামীম ভাই? আছে, শুনতে পাচ্ছেন? উনি কি ক্লাসে আছেন? শামীম ভাই কি ক্লাসে আছেন? উনি নাই ম্যাম, গ্রুপে মেসেজ দিচ্ছিল ওনার একটু লেট ভাই মনে হবে, হয় নাই আজকে। আচ্ছা, এর ওনার জন্য জয়েন করতে পারতেছেন। আচ্ছা, ওনার কমেন্ট হচ্ছে যে ওনার ফেসবুক পেজটা ঠিকঠাক হয়নি। এই এই যে উনি যেটা দিয়েছে এটা একদমই রেলেভেন্ট কোনো কিছু না। তো এগুলো রিমুভ করে প্রফেশনালি যদি ইয়ে করতে চায়, পেজ খুলতে চায়, তাহলে প্রফেশনালি খুলতে বলেন। শামীম হুসাইন ঠিক আছে, ইমেল মার্কেটারও ঠিক আছে, ওনার নামটা একদম ঠিকঠাক আছে, উনি নিজের নাম ইউজ করছে, পাশে ওনার টাইটেল ইউজ করছে, একদম ঠিকঠাক আছে। শুধু পিকচারটা, নিজের পিকচার ইউজ করলে আমার মনে হয় ভালো হবে। এবং রেলিভেন্ট একটা কভার ফটো, এটা যেটা দিয়েছে এটা ডিলিট করে ফেলতে। অবশ্য ওনার কমেন্ট তো ওনাকেই করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে জয়নাল আবেদিন ভাইকে দেখতে পাচ্ছি। ওকে, পিকচারটা প্রফেশনাল হয়নি ভাইয়া, পিকচারটা প্রফেশনাল করবেন। দেখেন পিকচারটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি মানে অনেক বেশি এডিট করেছেন বা এআই ইউজ করেছেন। এখন তো অনেক এআই দিয়েও প্রফেশনাল পিকচার বানানো যায়, এআই দিয়ে প্রফেশনাল বানিয়ে ফেলেন। এই পিকচারটা দিয়ে আপনার হচ্ছে ওই যে জিমিনি আছে, তারপরে আরো যে এআই ফটো টুলস, মানে ফটো এডিট করার যে হচ্ছে টুলস গুলো আছে, সেগুলোতে দিয়ে বলবেন একটা প্রফেশনাল পিকচার বানিয়ে দিতে। এই পিকচারটা দিয়ে বলবেন এটাকে একটা প্রফেশনাল পিকচার বানিয়ে দিতে। প্রম্পট দিয়ে দিবেন প্রফেশনাল পিকচারে, ওরা ওই আপনার এই পিকচারটা ইউজ করে ওরা আপনার এই মানে পিকচারটাকে প্রফেশনাল পিকচার বানিয়ে দিবে। যদি মনে হয় যে না, এটা ছাড়া আর কোনো প্রফেশনাল পিকচার নেই, তাহলে এআই ইউজ করেন। এআই ইউজ করে প্রফেশনালি পিকচারটাকে করে নেন। এখন তো এআই ইউজ করে সবাই অনেক প্রফেশনাল পিকচার বানিয়ে ফেলছে। ঠিক আছে আপু, আমি চেষ্টা করব কালকে। এআই আপনি জেমিনিকে জাস্ট পিকচারটা দিয়ে একটা প্রফেশনাল পিকচার একটা প্রম্পট দিয়ে দিবেন। যদি প্রফেশনাল পিকচারের প্রম্পট লাগে গ্রুপে একটু বলবেন, আমি আপনাদেরকে প্রম্পটের ফাইল পাঠিয়ে দিব, যে প্রফেশনাল পিকচারের যে প্রম্পটের ফাইলগুলো হয় আমি ওগুলো পাঠিয়ে দিব। জেমিনি দিয়ে যে প্রম্পট দিয়ে আপনি প্রফেশনাল পিকচার বানাতে পারবেন ওগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপনি বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি? না আপু। আচ্ছা, তাহলে আপনি বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, এবং পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে গুগল বিজনেস অ্যাকাউন্টও ট্রাই করে দেখবেন। আর যদি সেটা না আচ্ছা পারেন তাহলে সমস্যা নেই, বাট বিহান্স অ্যাকাউন্টটা মাস্ট বি লাগবে। আমাদের সোশ্যাল মিডিয়া টার্গেট আছে, বাট আমাদের মেইন টার্গেট কিন্তু বিহান্সটাকে খুব সুন্দরভাবে সাজানো, পোর্টফোলিও অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে সাজানো। হ্যাঁ। জি আপু, আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। হুম। আর তানজির ভাইয়েরটা তো গত ক্লাসেই দেখেছি, ভাইয়েরটা আলাদা করে আর দেখবো না। তানজির ভাইয়া খুব তানজির ভাইয়াও খুব মানে নিহার রঞ্জন ভাইয়ার মতো খুব সুন্দরভাবে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। তবে যে জিনিসটা দেখিনি গতকালকে সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ভাইয়া কি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? না ম্যাম, আমি বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করিনি আসলে। তাহলে আপনার কমেন্টটা থাকবে ওটাই, যে আপনাকে বিজনেস অ্যাকাউন্টটা ট্রাই করে দেখবেন। হ্যাঁ,
আচ্ছা, কমেন্ট গুলো আমি পরে লিখে দিব আপনাদের সাথে। ওকে এখানে ম্যাম। এখানে কমেন্ট আসলো যে কয়েকটা, আমি পরে এখানে লিখে দিব। আপনার যেহেতু বাকি সোশ্যাল মিডিয়া গুলো তার কিছু করতে হচ্ছে না, সেগুলো ভালো মতোই ক্রিয়েট করা ছিল আগে থেকে, কিছু আপনি মডিফাই করেছেন, তাহলে এখন ট্রাই করবেন ধীরে ধীরে আপনার যে অলরেডি একটা বিজনেসের, আপনি একটা বিজনেস নাম ইউজ করছেন, সেটা দিয়ে ট্রাই করবেন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার। ওকে, ঠিক আছে, আমরা আজকে ক্লাস টপিকে আসি। Okay, আজকে ক্লাসটা আমরা স্টার্ট করছি লিড জেনারেশন থেকে। এবং নর্মালি আমরা লিড জেনারেশন বলতে কি বুঝি, এবং নর্মালি লিড জেনারেশন বলতে কি বুঝি ব্যাপারটা এটা না। লিড জেনারেশন বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, এবং নর্মালি আমরা বাংলাদেশ থেকে লিড জেনারেশনটাকে কিভাবে অপারেট করি ম্যাক্সিমাম টাইমস, সবাই করে না বাট ম্যাক্সিমাম সংখ্যক মানুষ আসলে লিড জেনারেশনের কোন পার্টটাকে সব থেকে বেশি ইউটিলাইজ করে, এই টপিক গুলো নিয়ে কথা বলবো। এবং লিড জেনারেশন নিয়ে আসলে আপনারা কোন কোন পার্টে কাজ করতে পারবেন, এবং কি কি অপরচুনিটিজ আছে আমাদের লিড জেনারেশন নিয়ে। কারণ অনেক সময় হয় যে আমরা আম, দুটো টপিককে আলাদা করে ফেলি, লিড জেনারেশনকে আলাদা করে দেখি এবং ইমেল মার্কেটিংকে আলাদা করে দেখি, এবং এইটাকে দুইটা ভাবে ভাগ করার কারণে আমাদের কাজটাও দুইটা ভাগে ভাগ হয়ে যায়। অনেকে শুধুমাত্র লিড জেনারেশন নিয়ে মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করতে চায়, আবার অনেকে শুধুমাত্র ইমেল মার্কেটিং নিয়ে সার্ভিস প্রোভাইড করতে চায়। যার কাছে যেটা সহজ মনে হয় সে আসলে ওই টপিকটা নিয়ে আগাতে চায়। সো এখানে একটা আপনাদের একটা ওয়ার্ক অপরচুনিটি আছে, যে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি লিড জেনারেশন নিয়ে, শুধুমাত্র লিড জেনারেশন নিয়েও সার্ভিস প্রোভাইড করতে চাই, সেটাও পসিবল, আপনারা চাইলে সেটাও করতে পারেন। কারণ এখানে আমাদের একটা ওয়ার্ক অপরচুনিটি থাকছে যে মার্কেট প্লেস গুলো আমরা শিখবো, ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট, বিশেষ করে ফাইবারে, এই মার্কেট প্লেস আপওয়ার্কেও আছে। সো এই যে মার্কেট প্লেস গুলোর কথা বলছি, এই মার্কেট প্লেস গুলোতে লিড জেনারেশন নিয়েও আলাদাভাবে সার্ভিস প্রোভাইড করার ক্যাটাগরি আছে। যেহেতু আলাদাভাবে সার্ভিস প্রোভাইড করার ক্যাটাগরি আছে, তার মানে আমরা চাইলে এটা আলাদাভাবে সার্ভিস প্রোভাইড করতে পারবো। এইটুকু কি নতুন যারা আছেন, যারা পুরাতন অলরেডি কাজ করছেন তারা না, নতুন যারা আছেন তারা কি এইটুকু ক্লিয়ার? যদি কোনো ইয়েস, মার্কেট প্লেস আমাকে আলাদা করে একটা ক্যাটাগরিতে কাজ করতে দেয়, হ্যাঁ, যেমন ধরেন আমরা যখন বিহেন্সে পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলাম, তখন দেখলাম সেখানে আলাদা করে লিড জেনারেশন নামে কোনো কিছু নাই, ডিজাইন সেক্টর আছে। সো ডিজাইন থেকে আমি ইমেল টেমপ্লেট ডিজাইনে যাচ্ছি, বা ওই ইমেল টেমপ্লেট ডিজাইনের আন্ডারে আমি ইমেল মার্কেটিং রাখতে পারছি, বা কিন্তু আলাদাভাবে আমাকে অন্য কোনো স্পেসিফিক কোনো টপিক দিচ্ছে না। কিন্তু যদি কোনো মার্কেট প্লেস আপনাকে আলাদাভাবে বলে যে লিড জেনারেশন নিয়ে আমার কাছে একটা ক্যাটাগরি আছে, তুমি চাইলে কাজ করতে পারো, তার মানে আমরা শুধুমাত্র লিড জেনারেশন নিয়ে কিন্তু ওই মার্কেট প্লেস গুলোতে কাজ করতে পারি, ঠিক না? সো আপওয়ার্কও আমাদের, আপওয়ার্ক এবং ফাইবার দুইটা মার্কেট প্লেসই, এবং বাকি যে মার্কেট প্লেস গুলো আমরা শিখবো সবগুলো মার্কেট প্লেসই আমাদের আলাদাভাবে লিড জেনারেশন নিয়ে কাজ করার অপশন দিচ্ছে। এবার যদি আমি বলি, আপনারা কি আমাকে বলতে পারবেন যে আলাদা করে শুধুমাত্র লিড জেনারেশন নিয়ে কাজ করতে দিচ্ছে, তার মানে কি এটা খুব ছোট একটা টপিক, নাকি এটার পিছনে খুব বড় একটা টপিক আছে, দ্যাটস ওয়াই এটাকে আলাদাভাবে ক্যাটাগরি মানে আলাদাভাবে ক্যাটাগরাইজ করতে দিচ্ছে? ম্যাম এটার বড় ক্ষেত্রটা টপিক হয়তো আপু। অনেক অনেক বড়, এজন্য। হ্যাঁ, আমরা অনেক সময় না ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনকে এক করে ফেলি, বাট ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন এক না। আমরা কেন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনকে এক করে ফেলি? কারণ ওই যে লিড জেনারেশনে আমরা লিড জেনারেট করার যে পার্টটা আছে, এই পার্টটাকে না আমরা ডাটা জেনারেট করা বা ডাটা কালেক্ট করাটাকে মানে আমরা একসাথে করে ফেলি। বাট ডাটা এন্ট্রিতে শুধুমাত্র আমরা ডাটাগুলো এন্ট্রি করব অনলাইন থেকে, কপি পেস্টিং এর মাধ্যমে ডাটাগুলোকে এন্ট্রি করব, সেটাকে অর্গানাইজ করব এক্সেল। এই ক্ষেত্রে হ্যাঁ, ডাটা এন্ট্রি ছোট কাজ ব্যাপারটা এমন না, ডাটা এন্ট্রি করতে গেলেও আপনাদের এক্সেলের জন্য এক্সেল এক্সপার্ট হতে হয়, মাইক্রোসফট যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আছে সবগুলোতে এক্সপার্ট হতে হয়, এবং টাইপিং খুব ভালো হতে হয়। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজটা শুধুমাত্র টাইপিং করা, বা হচ্ছে ডাটাগুলো কপি পেস্টিং করা, এবং পাশাপাশি মাইক্রোসফটের যে হচ্ছে সফটওয়্যার গুলো আছে, এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, বা হচ্ছে গুগল স্প্রেডশিট, সবগুলোর কাজ আমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয়, তাহলে আমরা খুব ভালোভাবে আসলে কপি পেস্টিং এর কাজটা করতে পারি বা ডাটা এন্ট্রির কাজটা করতে পারি। কিন্তু যখন আমরা লিড জেনারেশনে আসবো, সেখানে কিন্তু শুধুমাত্র ইমেল লিস্ট বিল্ড করাকে আমরা লিড জেনারেশন বলছি না। আমি আপনাদেরকে গত ক্লাসেও বলে আসছি যে ইমেল লিস্ট বিল্ড করা হচ্ছে লিড জেনারেশনের ভিতরে পড়ে, কিন্তু আহ, মানে শুধুমাত্র ইমেল লিস্ট বিল্ডকে আমরা কিন্তু লিড জেনারেশন, এন্টায়ার লিড জেনারেশন বলতে পারি না।
তার মানে লিড জেনারেশনের একটা ক্যাটাগরি আছে। কেউ কি আমাকে বলতে পারবেন যে লিড জেনারেশনের ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? এটা কি সেলস এর মার্কেটিং মধ্যে এর আপু, ভিতরে? সেলস এর ভিতরে খুব সম্ভবত। হ্যাঁ, খুব সম্ভবত না, সেলস এর ভিতরে। লিড জেনারেশনটা হচ্ছে আপনার, লিড জেনারেশনের যে মেইন ক্যাটাগরি সেটা হচ্ছে বিজনেস, দেন সাব ক্যাটাগরি হচ্ছে সেলস, তারপরে হচ্ছে আসছে লিড জেনারেশন। যদি আপনারা মার্কেট প্লেস গুলো একটু দেখেন তাহলে দেখবেন যে মার্কেট প্লেস গুলো এভাবেই ক্যাটাগরাইজ করছে লিড জেনারেশনকে, বিজনেস, সেলস অ্যান্ড লিড জেনারেশন। মানে এটার মেইন যেই ক্যাটাগরিটা সেটা হচ্ছে সেলস, এটা সেলস এর আন্ডারে পড়ছে। আর আমরা যদি ইমেল লিস্ট বিল্ড করা বলি, তাহলে ইমেল লিস্ট বিল্ড করা, ইমেল মার্কেটিং এর জন্য ইমেল লিস্ট বিল্ড করছি, সেটা আমরা মার্কেটিং এর জন্য দরকার হচ্ছে, তখন আমরা মার্কেটিং এর কথা চিন্তা করব। কিন্তু আপনারা একটু চিন্তা করেন তো, যে মার্কেটিং এবং সেলস দুইটা কি খুবই রেলিভেন্ট না? বা একটা আরেকটাকে ছাড়া কি আসলে পসিবল? আপনি মার্কেটিং করবেন না কিন্তু আপনি সেলস চাচ্ছেন, ব্যাপারটা কি সম্ভব? না ম্যাম, সম্ভব না। সো এটা না কানেক্টেড, এই দুইটা টপিক যে সেলস অ্যান্ড মার্কেটিং দুইটাই আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড। তার মানে এই যে লিড জেনারেশন যেটা আমরা এখন বলছি, এইটা না একটা রুট হিসেবে কাজ করে, সেলস বা ব্রিজ হিসেবে কাজ করে, এই সেলস এবং মার্কেটিং এর মাঝামাঝি একটা ব্রিজ ক্রিয়েট করে, যেটার মাধ্যমে আমরা মার্কেটিংও করি বা যেটার মাধ্যমে আমরা সেলসটাকেও হচ্ছে কানেক্ট করি। এবং লিড জেনারেশনের যে মেইন কোর ক্যাটাগরি সেটা হচ্ছে সেলস, এটা সেলস এর আন্ডারে পড়ে। এবারে সেলস এর আন্ডারে যদি আপনার মার্কেটিং করতে হয়, তাহলে আপনাকে লিড জেনারেশনের মাধ্যমে মার্কেটিংও করতে হবে। তাহলে দেখেন, মার্কেটিংটা কিন্তু আগে আসছে না আমাদের কাছে, আগে আসছে আমাদের লিড জেনারেশনটা। যখন আমরা একটা সাইকেলের কথা বলবো, যে এন্টায়ার একটা সাইকেল যখন চিন্তা চিন্তা করব যে লিড জেনারেশনটা থেকে আমরা কি করতে পারি, তো সেই ক্ষেত্রে লিড জেনারেশনটা থেকে কিন্তু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। রিকোয়ারমেন্টে যদি আসে যে তুমি আমাকে মার্কেটিং করে লিড জেনারেট করে দাও, তাহলে আপনাকে মার্কেটিং করে মানে B2C তে লিড জেনারেট করতে হবে। যদি আপনাদের কাছে আসে তুমি আমাকে রিসার্চ করে লিড জেনারেশন করে দাও, তাহলে আপনাদেরকে রিসার্চ করে লিড জেনারেশন করতে হবে। তার মানে এই লিড জেনারেশনটার ভিতরে আপনার মার্কেটিংও পড়ছে, লিড জেনারেশনের ভিতরে আপনার রিসার্চও পড়ছে, এন্টায়ার টোটাল জিনিসটার কম্বিনেশনে আপনার লিড জেনারেশন আসছে। এবং উন্নত দেশের যে হচ্ছে বিজনেস, যে হচ্ছে সাইকেলটা আছে, বিজনেসের যে হচ্ছে গ্রোথ সাইকেলটা আছে, এই পুরাটা ডিপেন্ড করে তাদের কোয়ালিফাইড লিড জেনারেশন সাইকেলের উপরে এবং কোয়ালিফাইড লিড জেনারেশন ফানেলের উপরে। ওদের প্রত্যেকের কাছে লিড জেনারেশন ফানেল আছে, লিড জেনারেশন টিম আছে, এবং এদের মধ্যে আলাদা আলাদা ভাবে মানে আলাদা আলাদা সেক্টরে স্পেসিফাই করা আছে, টিম স্পেসিফাই করা আছে। এবং আমরা বাংলাদেশ থেকে যেটা আমি বলছিলাম যে লিড জেনারেশনটা আসলে কি, লিড জেনারেশনটা আসলে আমি এতক্ষণ যেটা বললাম, লিড জেনারেশনের ভিতরে এন্টায়ার সেলসটা ডিপেন্ড করে। একটা বিজনেসের এন্টায়ার সেলস এর যে হচ্ছে ফানেলটা আছে পুরাটাই চলে আসে লিড জেনারেশনের ভিতরে। এই ফানেলের জন্য বা এই সেলস এর জন্য যদি এখন ক্লায়েন্ট আপনাকে মার্কেটিং করতে বলে, সেটাও লিড জেনারেশন ফানেলের মধ্যে থাকবে। যদি আপনাকে রিসার্চ করতে বলে, সেটাও আপনার লিড জেনারেশন ফানেলের ভিতরেই থাকবে। দুইটা ভাবেই আপনার লিড জেনারেশন এখানে কাজ করছে। এবং সব থেকে বড় কথা, যদি এত কঠিন ভাবে না বলে এক কথায় বলি, তাহলে বাহিরের প্রত্যেকটা কান্ট্রিতে লিড জেনারেশন বলতে বোঝায় সেই লিডটা, যেই লিডটা আপনার ক্লায়েন্টের সার্ভিসে ইন্টারেস্টেড থাকবে। জাস্ট একটা কথা মাথায় রাখেন, আর আগে পরে কিচ্ছু মাথায় রাখতে হবে না। জাস্ট এই একটা কথাটা মাথায় রাখেন যে বাহিরের যে কান্ট্রি গুলো আছে, এরা লিড জেনারেশন বলতে সেই লিডটা, বিশেষ করে যদি আমি ইউএস এর কথা বলি, আপনি যদি ইউএসএ যে বলেন আমি লিড জেনারেশন করতে পারি এবং আমি শুধু তোমাকে অ্যাপোলো থেকে লিড কালেক্ট করে দেবো, দে আর নট গনা ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ ওয়ার্ক। বিকজ আপনি যখন বলবেন যে আপনি লিড জেনারেশন, আপনি লিড জেনারেটর এক্সপার্ট বা আপনি লিড জেনারেশন এক্সপার্ট, এই কথাটা যখন বলবেন, সে ধরেই নেবে আপনি তার তার জন্য তার ক্লায়েন্ট হান্টিং করার পুরো প্রসেসটা আপনি করবেন এবং তাকে যে শুধুমাত্র তার ইন্টারেস্টেড ক্লায়েন্টটাকে দিবেন। সে ধরেই নেবে এটা, ক্লায়েন্ট এটা ধরেই নেবে যে আপনি সম্পূর্ণভাবে তার জন্য হচ্ছে মার্কেটিং করবেন, ক্লায়েন্ট ম্যানেজ করবেন, ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, ক্লায়েন্টের সাথে মিটিং করবেন। মিটিং থেকে হচ্ছে যেটা আমরা করি যে হচ্ছে মিটিং থেকে দেন আমাদের ক্লায়েন্টের জন্য তাকে আমরা কনভার্ট করি বা তার তার কাছ থেকে একটা স্কেডিউল নেই, তারপরে সে ইন্টারেস্টেড কিনা জানার পরে তাকে আমরা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো। এই যে এন্টায়ার প্রসেসটা, এই প্রসেসটা যারা করে তাদেরকে লিড জেনারেশন এক্সপার্ট বলা হয়। যদি আমি ইউএস এর কথা বলি, ইন টার্মস অফ ইউএস কন্টিনেন্ট, একজন লিড জেনারেশন এক্সপার্ট মানে ক্লায়েন্টের হয়ে তার ক্লায়েন্টের ইন্টারেস্ট এবং হচ্ছে মানে যার হয়ে কাজ করবে
তার সার্ভিসে ইন্টারেস্টেড যে পার্সন গুলো আছে তাদেরকে ফাইন্ড করে আনবে এবং তাদের সাথে ক্লায়েন্টের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিবে বা একটা কমিউনিকেশন ইন্টারেস্টটা জেনে তাদের সাথে কমিউনিকেট করিয়ে দিবে বা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিবে। এই পুরো প্রসেসটাই যে করবে তাকে একজন লিড জেনারেশন এক্সপার্ট বলে। কিন্তু ইন টার্মস অফ বাংলাদেশ আমরা যদি চিন্তা করি তাহলে আমরা লিড জেনারেশন বলতে যেটা খালি বুঝি যে আমি ইমেল লিস্ট কালেক্ট করব এবং সেটা আমি আমার ক্লায়েন্টকে দেব। হ্যাঁ, এটাও কাজ করে, কিন্তু শুধুমাত্র সেই ক্ষেত্রে যে আপনার কাছে শুধুমাত্র লিস্টটা বিল্ড করাতে আসবে মার্কেটিং করার জন্য। এই ক্ষেত্রে তখন আপনাকে লিড জেনারেশন এক্সপার্ট অনেকেই বলবে, আবার অনেকে নাও বলতে পারে। যারা এক্সাক্ট মানে সঠিক যারা হচ্ছে বা আসলে যারা লিড জেনারেশন এক্সপার্ট খুঁজছে তারা এসে বলবে যে না, তুমি তো শুধু লিস্ট বিল্ড করো, তুমি তো লিড জেনারেশন এক্সপার্ট মানে আমার ক্ষেত্রে তো তুমি লিড জেনারেশন এক্সপার্ট হচ্ছ না। তো এই জন্য হচ্ছে আমাদের এই টার্মসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। এবং বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি লিড জেনারেশন নিয়ে হচ্ছে লিস্ট বিল্ডিং নিয়ে সবাই কাজ করে, ইমেল লিস্ট বিল্ডিং নিয়ে কাজ করে। এবং এটাতে কাজ পাওয়ারও একটা বড় একটা সেক্টর হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। মানে যারা এই লিস্ট বিল্ডিং এর কাজ দেয় এরা মূলত আলটিমেট যে ইমেল মার্কেটিং করে। এই জন্য লিস্ট বিল্ডিং সেক্টরেও অনেক বেশি কাজ পাওয়া যায়, কিন্তু এই সেক্টরটা হচ্ছে এই লিস্ট বিল্ডিং এর কাজটা মূলত তারাই নেয় যারা হচ্ছে সেই লিস্টগুলোকে ইমেল মার্কেটিং করাতে চায়। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লিড জেনারেশনের লিস্ট বিল্ডিং পার্টটাতেও কিন্তু অনেক কাজ আসে। আর যদি আমরা চিন্তা করি যে ইমেল মার্কেটিং সেক্টরে যারা কাজ করায় এরা বাদে যদি বাকিদেরকে একটু চিন্তা করি, এরা কিন্তু কেউ আপনাকে দিয়ে শুধু লিস্ট বিল্ডিং করাবে না বা আপনাদের দিয়ে শুধু লিস্ট বিল্ডিং করাবে না। এদের কাছে তখন এমন একজন লিড জেনারেশন এক্সপার্ট লাগবে যে তার হয়ে হচ্ছে পুরো সবকিছু হ্যান্ডেল করবে এবং ক্লায়েন্টের ইন্টারেস্ট জানবে এবং ইন্টারেস্টেড ক্লায়েন্টকে তার কাছে হ্যান্ড ওভার করবে। বোঝা গেল? তাহলে তো ম্যাম এটা অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, বড় একটা প্রজেক্ট। ইমেল মার্কেটিং এ যেমন আমি দেখাচ্ছিলাম যে কতগুলো পার্ট আছে, আপনি কোন পার্টটা বেছে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছি। এখানেও সেম, আপনি কোনটা বেছে নেবেন। কাজ সবগুলোতেই আছে। মেসিভলি যদি কাজ করতে চান, নিজেকে যদি একদম আপে স্কিলে হচ্ছে, যারা ধরুন অলরেডি লিস্ট বিল্ডিং করছেন তারা কি করবেন? সারা জীবন লিস্ট বিল্ডিং করবেন নাকি নিজেকে একটু আপে স্কিল করতে চাইবেন, একটু উপরে নিতে চাইবেন না, বা স্কিলটাকে একটু বাড়াতে চাইবেন নিজের সেক্টরেই, বাট স্কিলটাকে একটু বাড়াতে চাইবেন? সেই ক্ষেত্রে তারা কি করবেন, পাশাপাশি কিভাবে এন্টায়ার লিড জেনারেশনটাতে কাজ করা যায় সেটা শেখার ট্রাই করবেন, যাতে আপনার স্কিলটা আপনি নিজেই বাড়াতে পারেন, আপনার কাজের পরিধিটা আপনি নিজেই বাড়াতে পারেন। এবং লিড জেনারেশন বা বিটুবি লিড জেনারেশন নিয়ে কিন্তু মার্কেটে অনেক আলাদা আলাদা ভাবে কোম্পানিও আছে যারা শুধুমাত্র লিড জেনারেশনের কাজ করে। এবং এই এক একটা ইন্টারেস্টেড লিডের প্রাইস কিন্তু আপনার নর্মাল লিস্ট বিল্ডিং এর প্রাইসের মতো হয় না। আমি ইভেন আপনাদেরকে একটা কোম্পানি দেখাচ্ছি, বেশ কিছু কোম্পানি এখন আমি আপনাদেরকে দেখাবো যারা শুধুমাত্র লিড জেনারেশনের উপরে বিল্ড করে তাদের কোম্পানি রান করছে। এবং এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য তাদের ক্লায়েন্ট খুঁজে দেয়। আমি এরকম কিছু কোম্পানি এখন দেখাচ্ছি, এটা আমি রেকর্ডিং এ রাখবো না। এবারে বলেন যদি আমি আপনাদেরকে আহ, আচ্ছা, আমি আপনাদেরকে ক্লায়েন্টেরও একটু সরাসরি আমার লাইভ প্রজেক্টের ক্লায়েন্টের কথা শোনাই যে তারা আসলে লিড জেনারেশন বলতে কি বোঝে। জাস্ট এক মিনিট, আমি একটু দেখি কোথায় এটা রেখেছিলাম। জাস্ট আ মিনিট। তাহলে আমি বোঝাতে পারবো আপনাদেরকে যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। আপনারা একটু আমাকে একটু বলেন তো, একটু আমার সাথে একটু কথা বলেন যে হচ্ছে আপনারা বুঝতে পারলেন কিনা যে টপিকটাতে ঠিক কারা কারা কাজ করছে, কত সাইডে কাজ করছে। আমি আপনাদের দুটাই দেখাবো, দুটা জিনিসই দেখাবো। মানে ইন্টার লিড জেনারেশন নিয়ে যারা কাজ করছে, যারা একটা লিড $1 করছে আমি তাদেরকেও দেখাবো, বা যারা একটা লিড less than $1 করছে আমি তাদেরকেও দেখাবো, যারা একটা লিড $500 করছে আমি তাদেরকেও দেখাবো। বাট আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা আসলে বুঝতে পারলেন কিনা। আমি আরো দেখাবো, লিড জেনারেশন নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। এখনো কত মানে ডিটেলসে যায়নি যে লিড জেনারেশন কত প্রকার, বা হচ্ছে আহ, যে যে প্রকারভেদ গুলো আছে সেগুলো ডিটেলস, এগুলো তো আমি এখনো যাইনি। জাস্ট আপনাদেরকে একটা সিনারিও বোঝানোর চেষ্টা করলাম। আমাকে একটু বলেন আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। When do you deliver it to me? When they have shown interest, or Yeah. when you just collected their information? Depends on you if trying to reach. You know, I want it to be very clear and concise about this specific product.
As you saw on my website, I do a lot of other products and a lot of other services. I don't want it to be confusing. I want to, before we do the outreach through my LinkedIn profile, I want it to be very single focus. This is the only program. This is the only reason why we're contacting you. So if they review my profile, they can see I'm all about, offering wellness program for employees. That you collect the lead. It's just basically the name and email address and the company name, right? So to me, that's a list. That's not a lead. Lead is what we consider lead in a USA is somebody who's shown interest to learn more about your product. That's what a lead is. Yeah. So এখানে ক্লায়েন্ট কি বললো এটা কি আপনারা মানে রিলেট করতে পারলেন যে উনি বললো যে ওনাদের ইউএসএ আসলে লিড বলতে কি মানে লিড জেনারেশন বলতে কি বোঝানো হচ্ছে? জি আপু, বুঝতে পারছি। So, আমরা যদি শুধু বলি যে আমরা লিস্ট জেনারেট করব, এইটার যে কাজ হয় না ব্যাপারটা এমন না। এখানে অলরেডি আমাদের সাথে একজন লিড জেনারেশন এক্সপার্ট আছেন, মানে লিস্ট বিল্ডিং করেন বা লিড জেনারেশন নিয়ে কাজ করেন এমন একজন অলরেডি স্টুডেন্ট আছেন আপনাদের সাথে। আমি নিজেও লিস্ট বিল্ডিং এর কাজ করি। সো কাজ যে হয় না ব্যাপারটা এমন না, কিন্তু যদি আমরা আমাদের সার্ভিসটাকে এক্সপ্যান্ড করতে চাই তাহলে আমরা চাইলেও কিন্তু এন্টায়ার লিড জেনারেশনটা নিয়েও কাজ করতে পারি। ঠিক যেমন ইমেল মার্কেটিং এর কথা বলছিলাম যে ইমেল মার্কেটিং এ আমাদের অনেকগুলো আলাদা আলাদা পার্ট আছে, টপিক আছে, সাব ক্যাটাগরি আছে, যেগুলোতে আমরা এক একটা আলাদা আলাদা সাব ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি। সেম ভাবে লিড জেনারেশনটাও যখন আমরা শেখার কথা চিন্তা করব বা লিড জেনারেশন নিয়ে কাজ করার কথা চিন্তা করব, তখন আমরা চাইলেও কিন্তু এই পুরা লিড জেনারেশনটা নিয়ে কাজ করতে পারি, বা এই লিড জেনারেশনের ভিতরে যে টপিক গুলো আছে এগুলো নিয়েও আলাদা আলাদা ভাবে কাজ করতে পারি। আমি একদম ছোট থেকে ছোট সব টপিক দেখাবো, যেটা এখন বলছি এটা দেখতে কঠিন মনে হচ্ছে, বাট আমরা যখন দেখবো যে এই কঠিনটাতেও কাজ করা যায়, আবার এর পাশে একটা সহজ টপিক আছে সেটাতেও কাজ করা যায়, তখন আপনাদের মধ্যে একটু কনফিডেন্ট কাজ করবে। বিশেষ করে যারা একদম বিগিনার আছেন, মনে হচ্ছে যে না খুব কঠিন লাগছে, তখন একটু কনফিডেন্ট গ্রো করবে যে না ঠিক আছে এই ছোট ছোট টপিক গুলোতেও কাজ হচ্ছে, এবং এই টপিক গুলোতে কাজ করার জন্য মার্কেট প্লেস গুলোতে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। ক্লিয়ার? এবারে আসেন, যদি বলি এন্টায়ার লিড জেনারেশনে কাজ করতে গেলে আপনাদের কি কি আলাদা আলাদা স্কিল জানতে হবে, সেইটাও আমি একটু আপনাদের এখান থেকে দেখাবো যে ক্লায়েন্টরা আসলে কি রিকোয়ারমেন্টটা দেয়। এন্টায়ার যখন একটা লিড জেনারেশনের প্রজেক্ট আসে, সেখানে আপনাদেরকে কি কি আলাদা আলাদা কাজ একসাথে করতে হবে, এবং সেই কাজগুলোর জন্য কি কি হচ্ছে স্কিল জানতে হবে। এটা একটু আমি জাস্ট আপনাদেরকে একটু গেট ইন টাচে রাখবো, এবং পরবর্তীতে এগুলো আমরা দেখবো। আবারও আমাকে একটু খুঁজতে হবে, জাস্ট So we don't set appointments with the HR directors. So let's say that you contacted a prospect, you sent them a few emails, whatever you did, and they said, দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে, এটা কি আপনারা কেউ ধরেছেন যে যে প্রসপেক্ট গুলো আমরা কালেক্ট করব সেই প্রসপেক্টের সাথে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে থ্রু দেয়ার ইমেল অর দেয়ার সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়াতে আসলে সবাইকে রিচ আউট করা ওভাবে সম্ভব হয় না মার্কেটিং এর ক্ষেত্রে। একমাত্র যদি আমরা একটা ফেসবুকে অ্যাড বুস্ট করে দিই যে হচ্ছে আমার এই ধরনের ক্লায়েন্ট দরকার, তাহলে ওই অ্যাডটা যদি আমরা যদি ঠিকঠাক টার্গেটিং করতে পারি, যদি তাদের কাছে যায়, তারা তখন দেখে আমাদেরকে বলতে পারে তারা ইন্টারেস্টেড কিনা, ঠিক না? আদারওয়াইজ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষকে মেসেজ করে করে বলতে পারবো না যে তুমি কি এটাতে ইন্টারেস্ট কিনা, বিকজ আমরা তো জানিই না যে আমার এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের সোশ্যাল মিডিয়া কোনটা। কিন্তু ইমেলে রিচ আউট করা খুব সহজ, ঠিক না? জি আপু। কারণ এখন ইমেল এনগেজমেন্টের জন্য, এই যে এনগেজমেন্ট কথাটা চলে আসছে, ইমেল খুঁজে পাওয়ার জন্য, হ্যাঁ, ইমেল এনগেজমেন্ট করার জন্য এখন অনেক মার্কেটে অনেক বিটুবি লিডস মানে টুলস আছে, যে টুলস গুলোর মাধ্যমে আমরা এই পার্সনদের হচ্ছে ইমেল গুলো কালেক্ট করতে পারি। সো ওই ইমেলের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এবং এই কথাটাই কিন্তু এখানে ক্লায়েন্ট হাইলাইট করছে যে আমি ওই প্রসপেক্ট গুলোকে উনি টার্গেট করছে, এবং ওনার টার্গেটিং উনি খুব ডিটেলসে বলে দিচ্ছে যে ওনারা এইচআর কে টার্গেট করে না। যাই হোক, উনার যে টার্গেটিংটা বলতে চাচ্ছে যে ওই টার্গেটিং পিপলদেরকে আমাদেরকে এনরিচ করতে হবে, এবং এনরিচ করার পর তাদের ইমেল এনরিচ করতে হবে, এবং ইমেল এনরিচমেন্ট করার পরে, ইমেল কালেক্ট করার পরে দেন তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট আমরা কিসের মাধ্যমে করব? তাদের ইমেলের মাধ্যমে, এবং উইথ
আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের যে প্রপোজাল আছে, তাদের প্রপোজাল দিয়ে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে। তাদের প্রপোজালের আমরা সুন্দর করে একটা টেমপ্লেট বা একটা ইমেল কপি বানাবো, বানানোর পরে বা আমরা ক্লায়েন্টের কাছ থেকে সেই কপিটা নিতে পারি, নিয়ে দেন হচ্ছে আমরা তাদের সাথে কি করব, কন্ট্যাক্ট করব, জানাবো যে তারা আমাদের ক্লায়েন্টের যে সার্ভিসটা আছে এটাতে ইন্টারেস্টেড কিনা। ক্লিয়ার? এটাই কিন্তু এখানে বলছে, আমি আবার একটু দিচ্ছি, আপনারা একটু শোনেন। directors. So let's say that you contacted a prospect, you sent them a few emails, whatever you did, and they said, yeah, I want to learn more about it. Then you will have a calendar link of my sales team, because I have a sales team. You will set up an appointment for the sales team on their calendar. And what you will do is you will, it's just basically name, phone number, and email address. And then you will add me as a guest on that every time. And then you will set up an appointment. And then when those people come on the appointment, my sales team will do the rest of the selling job. You're not involved in sales. Your job is completely to generate an interested lead that wants to know more about it, Yeah. and then is willing to come on a 30-minute Zoom meeting. ওকে, এখন এই যে কথা, সরি আমি স্টপ শেয়ার করলাম কেন, এই মিটিংটা থেকে লিড জেনারেশন বলতে আপনাদের একটা প্র্যাকটিক্যাল ধারণা চলে আসলো না? জি আপু। ইয়েস মানে যদি আমি বলি আসলে লিড জেনারেশন কি, এন্টায়ার লিড জেনারেশন, অর্ধেক লিড জেনারেশন, এগুলো কথা বাদ দেন, এগুলো ভুলে যান, এগুলো বলে শুধু শুধু কমপ্লিকেটেড করার দরকার নেই। কিন্তু লিড জেনারেশন কি এতটুকু তো ক্লিয়ার, যে ক্লায়েন্টের জন্য বা কোনো ব্র্যান্ডের জন্য ওই ব্র্যান্ডের সার্ভিসে যারা ইন্টারেস্টেড তাদের লিডটা কালেক্ট করা, ঠিক না? কথাটা যখনই আমরা এখানে এন্ড করে দিচ্ছি, এই এতটুকু কথার সাথে কিন্তু আগে পরে অনেক কথা চলে আসছে। আপনারা কি ক্লায়েন্টের কথাটা আমাকে কেউ একটু বোঝায়, মানে আমি তো জানি ক্লায়েন্ট কি বলেছে, বাট আপনারা কি কেউ আমাকে একটু বলতে পারবেন যে এখানে যে আলাদা আলাদা যে প্যারামিটার গুলো আসলো, এই ইন্টারেস্টেড লিড কালেক্ট করা এবং যারা ইন্টারেস্ট শো করছে তাদেরকে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা পর্যন্ত কাজের যে প্রক্রিয়াটা, এখানে কি কি আলাদা আলাদা পার্টে আপনাদেরকে কাজ করতে হতে পারে? কি কি বললো ক্লায়েন্ট, কেউ কি ধরতে পেরেছেন? তাহলে আপনারা কাজ কিভাবে করতে হবে এটা খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। এনিওয়ান? কেউ বুঝতে পারেননি? ক্লাস করছেন তো আপনারা? ক্লাস করলে তো বুঝতে পারার কথা। ম্যাম, আপনি একটু বলে আমি দিবেন। তো বলবো, বাট আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনারা ওই কথাগুলো ধরতে পারলেন কিনা, ক্লায়েন্ট কি বললো। আচ্ছা, কি আলাদা প্যারামিটার বললো সেগুলো বাদ, ক্লায়েন্ট কি বললো ওই কথাটুকু কেউ ধরতে পেরেছেন কিনা সেটা বলেন। দেখেন, ক্লায়েন্ট বললো যে ওনার একজন লিড জেনারেশন এক্সপার্ট লাগবে, ওনার যে সার্ভিসটা সেই সার্ভিসটার জন্য। এবারে ওনার কাছে আলাদা একটা সেলস টিম আছে। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু ওই লিড জেনারেশন, সেলস সবকিছু আবার এক জায়গায় চলে আসতেছি, ঠিক না? সব কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। জি আপু। সো ক্লায়েন্ট যেটা বললো যে তুমি আহ চাইলেও সবকিছু করতে পারবে না, আমার কাছে আলাদা সেলস টিম আছে, বাকি সেলসে কনভার্ট করার বাকি যে প্রসেস সেটা তারা হ্যান্ডেল করবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার যে সার্ভিসটা আছে, আমার যে সার্ভিসগুলো আছে আমার ওয়েবসাইটে, এই সার্ভিসগুলোতে তারা ইন্টারেস্টেড, তাদের আহ, একটা রাইট অডিয়েন্সের প্রসপেক্ট তুমি জেনারেট করবা। ওই রাইট অডিয়েন্সের প্রসপেক্টকে তুমি ইমেইল করবা। হুম, ইমেল ইমেল কপিতে ক্লায়েন্টের যে সার্ভিস আছে সেটা খুব সুন্দরভাবে হচ্ছে ইমেল কপিতে সবকিছু লেখা থাকবে, যেভাবে অ্যাট্রাক্ট করা যায় বা যেভাবে আসলে আকর্ষণীয় করে ইমেল কপি রেডি করা যায় সেভাবে রেডি করা থাকবে। এবং এই কপিটা রেডি আপনিও করতে পারেন, আপনি চাইলে ক্লায়েন্টেরও হেল্প নিতে পারেন, যেহেতু এটা তার সার্ভিস। তো ইমেল কপি দিয়ে আমাদেরকে কি করতে হবে, এবং মোস্ট অফ দ্য টাইম আমি এটা ক্লায়েন্টের কাছ থেকে নিই, যেটা সত্য আমি এটা ক্লায়েন্টের কাছ থেকে নিই, কারণ আমি ইমেল কপি রাইটার না। তো আমার কাছে মনে হয় না যে ইমেল কপি ক্লায়েন্টের থেকে আমি ভালো লিখতে পারবো, যেটা যার সার্ভিস সে তত সুন্দরভাবে ওই জিনিসটাকে হাইলাইট করতে পারবে এবং ওইটাকে পরবর্তীতে আমি অর্গানাইজ করে ফেলতে পারি। কিন্তু মেইন টপিকটা লাগবে যে তোমার যেটা সার্ভিস তুমি ওটা আমাকে দাও, ওটা তুমি লিখে দাও, ওটাকে দরকার হলে আমরা অর্গানাইজ করে নিতে পারবো।
সো ইমেল কপি দিবে ক্লায়েন্ট, ওই কপি দিয়ে আমাদের একটা প্রসপেক্টকে টার্গেট করতে হবে, এবং কাদেরকে টার্গেট করব সেটাও কিন্তু ক্লায়েন্ট বলে দিচ্ছে যে ওনার হচ্ছে কোন ইন্ডাস্ট্রির কোন টাইটেলের পার্সনদেরকে দরকার, কাদেরকে ওনারা টার্গেট করতে চায়, সি লেভেলের বা আহ, যে সিইও আর সিইও, সিএফও। হ্যাঁ কাদেরকে টার্গেট করতে চায় ওনারা, কাদেরকে টার্গেট করতে চায় না, এইচআরদেরকে টার্গেট করতে চায় না, এটাও বলে দিচ্ছে। সো টার্গেটিং একদম স্পেসিফিক আছে। আমরা টার্গেটিং ওয়াইজ প্রসপেক্ট লিস্ট বিল্ড করব, যেখানে লিড থাকবে, সরি যেখানে হচ্ছে লিস্ট থাকবে, যেটা ক্লায়েন্ট কিন্তু বললো যে ওটাকে আমরা লিড বলি না, ওটাকে জাস্ট আমরা লিস্ট বলি, যেটা তো আমরা শুরুতেই প্রেডিকশন বা কোল্ড বলছিলাম না, যে কোল্ড ইমেল, এই কোল্ড ইমেলকে কিন্তু মানে আমরা জানি না যে ওনারা আমাদের সার্ভিসে ইন্টারেস্টেড হবে কিনা, এটাকে আমরা কোল্ড ইমেল বলছিলাম না প্রথম ক্লাসের, একটু মনে করে দেখেন ওরিয়েন্টেশন ক্লাসে আমি এটা আপনাদেরকে বুঝিয়েছি। তো যখন এই পর্যায়ে আছে সেটাকে ওনারা লিড বলছেন না, এটাকে ওনারা লিস্ট বলছেন। তো ফার্স্টে আমরা এই প্রসপেক্ট লিস্টটা বিল্ড করব ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী, দেন বিল্ড করার পরে ক্লায়েন্টের যে ইমেল কপি থাকবে সেই কপি ওয়াইজ আমাদের তাদের কাছে মার্কেটিং করে জানতে হবে যে তারা ক্লায়েন্টের সার্ভিসে ইন্টারেস্টেড কিনা। যখন তারা ইন্টারেস্টেড শো, যারা যারা ইন্টারেস্টেড শো করবে তাদেরকে কি করতে হবে, ক্লায়েন্টদের কাছে গুগল ক্যালেন্ডার লিংক আছে, সো তাদের সাথে আমাদের পরবর্তী কনভারসেশন চালিয়ে যেতে হবে, গুগল ক্যালেন্ডার লিংক শেয়ার করতে হবে, তাদের কাছ থেকে তাদের স্লটটা নিতে হবে, যেইখানে যেই দিনে সে অ্যাভেলেবেল আছে ওই টাইমটা ফিক্স করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট টাইমটা ফিক্স করতে হবে, যে আমাদের সেলস টিম থেকে আহ, যারা হচ্ছে থাকবে, রেসপন্সিবল থাকবে, তারা তোমাদের সাথে কানেক্ট হবে, পরবর্তী ডিটেলস জানাবে। সো এই জিনিসগুলো জানিয়ে তাদের কাছ থেকে আমাদের ক্লায়েন্টের যে হচ্ছে সেলস টিমের কাছে একটা ক্যালেন্ডার লিংক আছে, সেই লিংকে ক্লায়েন্টের জন্য আমাদের যেই ইন্টারেস্টেড লিড আছে তার সাথে মিটিং স্কেডিউল করতে হবে, করে দেন হচ্ছে মিটিং স্কেডিউল করার পরে আমার যারা ইন্টারেস্টেড ছিল তাদেরকে একজন একজন করে, অবশ্যই সবাইকে আমরা একসাথে মিটিং আনতে পারবো না, যে যখন হচ্ছে স্কেডিউল টাইম দেয় ওই টাইমে তাকে মিটিং এ কানেক্ট করা এবং তাকে আমাদের সেলস টিমের কাছে হ্যান্ড ওভার করা, দ্যাটস ইট, এতটুকুই আমাদের কাজ, একজন ইন্টারেস্টেড পিপলকে সেলস টিমের কাছে হ্যান্ড ওভার করা। এবং এখানে কিন্তু লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে আপনাকে সেলস টিমের সাথে কাজ করতে হচ্ছে, মার্কেটিং টিমের সাথে কাজ করতে হচ্ছে, ক্লিয়ার? এবং আপনাকে নিজেকেও মার্কেটিং করতে হচ্ছে, কারণ লিড জেনারেশন এক্সপার্ট যে তাকে অবশ্যই মার্কেটিং জানতে হবে, মার্কেটিং না জেনে এন্টায়ার মানে সম্পূর্ণ লিড জেনারেশন এক্সপার্ট মানে সম্পূর্ণ লিড জেনারেশন নিয়ে কাজ করা যায় না, কারণ কে ইন্টারেস্টেড জানতে হলে আমাদের অবশ্যই মার্কেটিং এ যেতে হবে, আইদার সেটা ইমেল মার্কেটিং হতে পারে বা অন্য কোনো মার্কেটিং ওয়েতে হতে পারে। সো ওই জিনিসটা যে লিড জেনারেশনের সাথে মার্কেটিংটা চলে আসে, লিড জেনারেশনের ভিতরে মার্কেটিং আছে, এবং লিড জেনারেশন নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে সেলস টিমের সাথেও কাজ করতে হবে, কারণ যাকে ইন্টারেস্টেড লিড হিসেবে আপনি এনে দিলেন তার থেকে পরবর্তী সেলসটা কনভার্ট করা আপনার কাজ না, ওটা আবার সেলস টিমের কাজ, তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেন জিনিসটাকে বা সার্ভিসটাকে সেল করবে বা পার্টনারশিপে আনতে পারবে, সো ওইটা আবার আপনার কাজ না। তো ক্লিয়ার লিড জেনারেশনটা কি? জি মানে আপু, বুঝতে পারছি। আমরা যে বলছি যে আমরা হচ্ছে একটা বিজনেসের জন্য ইন্টারেস্টেড অডিয়েন্স লিস্ট বিল্ড করাটাই বা ইন্টারেস্টেড অডিয়েন্সের ডাটা বা লিড কালেক্ট করাটাই লিড জেনারেশন। এই এক লাইনের সংজ্ঞার ভিতরে আপনাদেরকে কোন স্পেসিফিক প্যারামিটারে কাজ করতে হবে, এটা কি এখন ক্লিয়ার? জি আপু। এখন আসেন, কথাগুলো অনেক কঠিন লাগছে, এবার একটু আমরা সহজ করে দেখি চলেন। তো এখানে এগুলোই লেখা আছে, আমি তো একদম মানে রিয়েল লাইফে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে বোঝানোর ট্রাই করলাম, আই গেস আপনারা একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এগুলো হচ্ছে আমি আর আলাদাভাবে বলবো না। এবার আসি হচ্ছে লিড জেনারেশন, এই কনফিউশনের কথাও আমি বলেছি, এখানে অনেক কিছু থিওরিটিক্যাল অনেক ব্যাপার আছে, লিড এবং প্রসপেক্ট নিয়ে বেশ কিছু ব্যাপার আছে। লিড অ্যান্ড প্রসপেক্টের পার্থক্য বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। বলেন তো লিড কোনটা আর প্রসপেক্ট কোনটা? লিড হচ্ছে সেটা যেটাতে আমরা ইন্টারেস্ট সহ, মানে আমাদের সার্ভিসে ইন্টারেস্ট যারা শো করবে তারা আমাদের লিড। আর যখন আমরা শুধু একটা কোল্ড ইমেল লিস্ট বিল্ড করছি বা একটা কোল্ড অডিয়েন্স লিস্ট বিল্ড করছি, যে আমরা টার্গেট করছি, আমরা এই ধরেন কি বলবো, মিডিয়া অ্যান্ড সরি মিডিয়াতে না যাই, ধরেন আমরা টার্গেট করলাম হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি যত কোম্পানি আছে এই কোম্পানিগুলোর সিএফও দের আমরা ডাটা কালেক্ট করব। তো এটা তো আমরা টার্গেট করলাম, তখন তারা আমাদের কাছে কি কোল্ড অডিয়েন্স না, আমরা এখনো জানি না তারা আমাদের
যে হচ্ছে সার্ভিসটা আছে সেটাতে ইন্টারেস্টেড হবে কিনা, সেটা প্রসপেক্ট। এবং একটা ভাইয়া বললেন আম, যে হচ্ছে ডাটা এনরিচমেন্ট কথাটা অনেকের গিগে দেখেছেন, এবং সবার ম্যাক্সিমাম যারা লিড জেনারেশন করছে এদের সবার গিগে দেখবেন প্রসপেক্ট লিস্ট লেখা আছে। সো দেখেন, ঘুরে ফিরে একটা জিনিসকেই কিন্তু সবাই সুন্দর করে রিপ্রেজেন্ট করছে। লিড লিস্ট বলছে, সেম ভাবে আবার প্রসপেক্ট লিস্ট বলছে, কোল্ড ইমেল লিস্ট বলছে, একই কথা। জিনিসগুলো কিন্তু এক, কিন্তু জাস্ট বিভিন্ন ওয়ার্ডে ওটাকে ডেসক্রাইব করছে গিকটাকে সুন্দর করার জন্য, ডেসক্রিপশনটাকে সুন্দর এবং প্রফেশনাল করার জন্য। এবার আসেন এখানে আহ চারটা চার ধরনের লিডের কথা বলা আছে। আমি আবার একটু হাইলাইট করি, আমার এখানে চার ধরনের লিডের কথা বলা আছে। এই লিড গুলো কিন্তু হচ্ছে লিড জেনারেশন না, শুধু লিড। যারা ইন্টারেস্টেড লিড হয়, এরা কত ধরনের ইন্টারেস্টেড লিড হয়, হ্যাঁ, যেমন মার্কেটিং কোয়ালিফাইড লিড, যাদেরকে আমি মার্কেটিং করে পাচ্ছি, হ্যাঁ, এদেরকে আমরা ধরেন মার্কেটিং কোয়ালিফাইড লিড বলতে পারি। যে মার্কেটিং করে আমরা কোয়ালিফাইড কিছু লিডকে আলাদা করতে পারলাম, যে হ্যাঁ এরা আমাদের কোয়ালিফাইড লিড, এরা আমাদের প্রোডাক্টে ইন্টারেস্ট দেখাচ্ছে। এটা কিন্তু শুধু লিডের ক্ষেত্রে। সেলস কোয়ালিফাইড লিড, যাদের কাছে আমরা বিক্রি করতে পারবো আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসটাকে, যাদের কাছে আমরা দিতে পারবো, এরা হচ্ছে আমাদের সেলস কোয়ালিফাইড লিড। এগুলো ভিতরে কিছু শিখতে হবে না, আপনাদের ট্রামগুলো জানলেই হবে। এখানে প্রোডাক্ট কোয়ালিফাইড লিড আছে, সার্ভিস কোয়ালিফাইড লিড আছে। সবসময় তো আমরা আসলে প্রোডাক্ট সেল করব না, আমরা সার্ভিসও সেল করি, ঠিক না? জি আপু। ইয়েস ম্যাম। প্রোডাক্ট কি সবাই সেল করে? প্রোডাক্ট সবাই না সেল আপু। করে না। আমি তো আপনাদের কাছে সার্ভিস সেল করেছি, কোর্স, ঠিক না? সো ইয়েস কোর্স যারা সেল করে, হাই টিকিট কোর্স যারা সেল করে, বা সফটওয়্যার যারা বানায় এবং সেটাকে সেল করছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করছে, ওয়েব ডেভেলপমেন্ট যারা করছে, এরা সবাই সার্ভিস সেল করছে। তো এই যে লিড, এই লিডেরও কিন্তু এই চারটা আলাদা ক্যাটাগরি আছে। এবং এই ক্যাটাগরি আপনাদের স্পেসিফিক করে জানতে হবে না, টার্মগুলো জেনে রাখেন, পরিচিত হয়ে থাকেন, এটাই এনাফ। এটা আলাদাভাবে কোনো ডেফিনেশন, কোনো কাজ এখানে আপনাদের জানতে হবে না। তবে যে জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো, আমি কিন্তু এই ফানেলটা নিয়ে এতক্ষণ কথা বলে আসছি, হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, বাট আলটিমেট আমি ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের যেই লাইফ একদম ক্লায়েন্টের কথা থেকে, রিকোয়ারমেন্ট থেকে আপনাদের যা বোঝালাম, সেটা কিন্তু আলটিমেট এই ফানেলের ভিতরে পড়ে। যে লিড জেনারেশনটা আসলে কি, টোটালটা এই ফানেলের ভিতরে চলে যাবে। লিড জেনারেশন ফানেলের ভিতরে টোটাল তিনটা স্টেপে তিনটা স্টেপে ভাগ করে। আমাদের আগে থেকে যারা কাজ করে, যারা আমাদের থেকে আরো অনেক বেশি এক্সপিরিয়েন্সড আছে, যারা এগুলো নিয়ে লেখালেখি করে, রিসার্চার আছে, তারা মূলত এই জিনিসটাকে প্রপোজ করেছে যে লিড জেনারেশন ফানেলটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে আমাদের, ওকে একটু শো করি, আমি নিজেও দেখতে পাচ্ছি না। ওকে, ফার্স্ট হচ্ছে ভিজিটর স্টেজে যখন আমরা লিড জেনারেশন করি, তখন ওই যে বললাম আমরা টার্গেট করছি আমাদের ক্লায়েন্ট টার্গেট করছে হচ্ছে সিএফও কে। সো এই ইয়েতে হচ্ছে সিএফও আমাদের ভিজিটর। আপনাদের কি ওরিয়েন্টেশন ক্লাসের কথা মনে আছে? আমরা বলছিলাম যে আমরা কোল্ড ইমেল লিস্ট বিল্ড করি। ইয়েস ম্যাম। সো কোল্ড ইমেল লিস্ট কেন বিল্ড করি? কোল্ড ইমেল লিস্ট, এটা কি দেখলাম, কোল্ড ইমেল লিস্ট কেন বিল্ড করি? ম্যাম, আমরা তো জানি না আসলে মানে আমাদের ক্লায়েন্ট কে হবে না হবে, সেজন্য তো আমরা হচ্ছে কোল্ড ইমেল লিস্টটা বিল্ড করি। হ্যাঁ, আমরা কোল্ড ইমেল লিস্ট, এটা কোল্ড ইমেল লিস্টটা বিল্ড করি হচ্ছে কারণ আমরা জানি না, কারণ হচ্ছে আমরা জানি না যে হচ্ছে আহ এই হচ্ছে জুমের ঝামেলা। তো এই যে স্টেজে আছে ভিজিটর, এইখানে এসে আমরা কি করছি, এখানে এসে আমরা কোল্ড ইমেল লিস্ট বিল্ড করছি। এখানে এসে না, এটার আগে, ভিজিটরের আগে, ঠিক না? আমরা ভিজিটরের আগে কোল্ড ইমেল লিস্ট বিল্ড করি না, জি আপু। কারণ আমরা জানি না যে তারা আমাদের ইন্টারেস্টেড পিপল হবে কিনা, বাট আমাদেরকে ভিজিট করার জন্য, আমাদের ভিজিটরস বাড়ানোর জন্য কি আমরা কি করি, কোল্ড ইমেল লিস্ট বিল্ড করি বা প্রসপেক্ট লিস্ট বিল্ড করি। টার্গেটেড একটা অডিয়েন্স আমরা জেনারেট করি এবং তাদেরকে আমরা কি করি, মার্কেটিং করি। মার্কেটিং করে তাদেরকে আমরা
কোথায় আনি? ভিজিটর হিসেবে আনি আমাদের সার্ভিসে বা আমাদের প্রোডাক্টে বা আমাদের ওয়েবসাইটে, দেন তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করি। এবার যাদেরকে আমরা জাস্ট ভিজিটর হিসেবে আনলাম, শুধু এনে যদি আমরা বসে থাকি, তারা কি কখনো অ্যাট্রাক্ট হবে আমাদের সার্ভিসে? আনার পরপরই তাদেরকে দেখাতে হবে যে আমরা কিসের জন্য স্পেশাল, বা কিসের জন্য স্পেশালাইজ সার্ভিসগুলো আমাদের কাছে আছে, কি কি স্পেশালাইজ সার্ভিসগুলো আছে, এবং সেটা কেন তারা নিবে। এই জিনিসগুলোতে আমরা তাদেরকে কি করি? অ্যাট্রাক্ট করি। এবং এই অ্যাট্রাক্টের পরপর কি হয়? এই ভিজিটর কিসে কনভার্ট হয়? অ্যাট্রাক্টের পরপর এই ভিজিটর গুলো হচ্ছে আমাদের চলে আসে হচ্ছে এঙ্গেজ স্টেজে। হ্যাঁ, এঙ্গেজ মানে তাদেরকে এখন আমরা এঙ্গেজ করছি, লিড প্রসপেক্ট টু লিড বা লিড টু প্রসপেক্ট, যাই বলেন একই কথা। সো এই এঙ্গেজ এন্ড এনগেজ থেকে দেন হচ্ছে আমরা তাদেরকে কি করছি? তাদেরকে হচ্ছে আমরা কনভার্ট করছি। সো এই পুরা প্রসিডিউরটাকে 3টা ভাগে ভাগ করছে, এবং এই পুরা জিনিসটাই লিড জেনারেশনের ভিতরে পড়ছে। এবং এই লিড জেনারেশনের ভিতরে যদি আপনি বলেন, তাহলে আমরা মার্কেটিংও করতে হচ্ছে, আমার ইমেল মার্কেটিং করতে হচ্ছে, এবং মার্কেটিং করতে হচ্ছে না, আপনারা একটু নিজেরা দেখেন তো। ম্যাম এখানে TOFU এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? ফানেল এটাই তো আপু মার্কেটিং ফানেলের মধ্যেও এটা পড়ছে। আমি যতটুকু মানে আমি জানি যতটুকু। এই দেখেন, জাস্ট কিছুই না, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, এটাকে হচ্ছে আমরা শর্ট বটম অফ ফর্মে দ্য লিখছে। ফানেল। হ্যাঁ হ্যাঁ, শর্ট ফর্মে লিখছে। মার্কেটিং এর ভিতরেই পড়ছে, লিড জেনারেশনটার ভিতরে মার্কেটিং পড়ছে। মার্কেটিং এর মানে মার্কেটিং এর আগে লিড জেনারেশন। হ্যাঁ, যদি আমরা বলি তাহলে মার্কেটিং এর আগে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি আপনারা বুঝতে পেরেছেন? সেটা যে লিড জেনারেশন এক্সপার্ট মূলত তারা যারা আমাদের ক্লায়েন্টের জন্য বা তাদের জন্য, ইউএস এর ক্ষেত্রে ওরা যেটা বললো যে ইউএস এর ক্ষেত্রে লিড জেনারেশন এক্সপার্ট তাদেরকে বলা হয় যারা তাদের জন্য ইন্টারেস্টেড অডিয়েন্স বা ইন্টারেস্টেড লিড কালেক্ট করে দিতে পারবে। এখন এই ইন্টারেস্টেড লিড তো আমরা মুখে মুখে কালেক্ট করতে পারি না, বা রিসার্চ করে কালেক্ট করতে পারি না। আমরা কি রিসার্চ করে বলতে পারি যে কে হচ্ছে ক্লায়েন্টের সার্ভিসে ইন্টারেস্ট নিতে চায়? না রিসার্চ আপু। করে কি এটা বলতে পারি? এটা পারি না। তার মানে লিড জেনারেশনের ভিতরে মার্কেটিং, পুরো মার্কেটিংটা লিড জেনারেশনের ভিতরে পড়বে, এবং লিডটা জেনারেট করার জন্যই মার্কেটিং এর আবিষ্কার। মার্কেটিং বুঝতে আমরা পারছি। কেন করি? সেল করার জন্য। লিড, জি ইন্টারেস্টেড লিডটাকে পাওয়ার জন্য, কে আমার প্রোডাক্টটা কিনবে, কে আমার সার্ভিসটা কিনবে, এটাই তো মার্কেটিং এর মেইন লক্ষ্য, ঠিক না? সো এটা জি। লিডটাকে জেনারেট করার জন্যই মার্কেটিং এর আবিষ্কার, এবং পুরো মার্কেটিংটাই লিড জেনারেশনের ভিতরেই আসে। তবে এখানে একটা কথা আছে যে এখন যদি আপনি সব ধরনের মার্কেটিং জানেন, দ্যাট উইল বি আ প্লাস পয়েন্ট। কিন্তু একটা মানুষ আসলে সবকিছু জানে না। এটা কি সম্ভব যে আপনি গুগল মার্কেটিং করছেন, আপনি ফেসবুক মার্কেটিং করছেন, আপনি ইমেল মার্কেটিং করছেন, চাইলেও তো আপনি সবকিছুতে এক্সপার্টাইজ গেইন করতে পারবেন না, ঠিক না? না না, জি আপু, এটা সম্ভব না এটা কখনো। এটা সম্ভব না। এই জন্য হচ্ছে সেলস টিম রাখা হয়। একটু আগে এটাই বলছিলাম যে এই জন্য হচ্ছে একটা টিম রাখা হয় প্রত্যেকটা কোম্পানিতে। আপনার এই যে লিড জেনারেশনের যে আহ বা বিজনেসের যে হচ্ছে আহ ইয়েটা আছে, সেলস ফানেলটা আছে, এই সেলস ফানেলের জন্য প্রত্যেকটা কোম্পানিতে হচ্ছে, বিশেষ করে উন্নত কান্ট্রির যে কোম্পানিগুলো আছে, পশ্চিমা দেশের যে কোম্পানিগুলো আছে, ইউএস এবং তার আশেপাশে এই কন্টিনেন্টে যে দেশগুলো আছে উন্নত বিশ্বে, এরা সবাই যেটা করে, তাদের কোম্পানির কোয়ালিফাইড লিড জেনারেট করার জন্য তারা হচ্ছে একটা টিম রাখে, যেই টিমের মধ্যে, যেই টিমটাকে তারা সেলস টিম বলে। মার্কেটিং টিম আলাদা থাকে, সেলস টিম আলাদা থাকে। একটা মার্কেটিং টিম থাকে বা লিড জেনারেশন টিম থাকে যারা হচ্ছে মার্কেটিং এর মাধ্যমে লিড জেনারেশন করে, এবং আরেকটা টিম থাকে যারা হচ্ছে ওই লিড গুলোকে সেলসে কনভার্ট করে, এবং এই দুইটা টিম কিন্তু একসাথে কাজ করে। বোঝা যাচ্ছে কি? ইয়েস জি ম্যাম। আপু। এই দুইটা টিম একসাথে কাজ করে, এবং এই জন্য টিমের কথা বলা হচ্ছে যে একজন থাকবে ইমেল মার্কেটিং এক্সপার্ট, একজন থাকবে এসইও এক্সপার্ট, একজন থাকবে গুগল মার্কেটিং এক্সপার্ট, একজন থাকবে হচ্ছে গুগল অ্যাডসেন্স এর এক্সপার্ট থাকবে, একজন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট থাকবে। একটা মানুষ কখনোই সবকিছু পারে না। ক্লিয়ার? সো এই পর্যন্ত যতটুকু দেখলেন ততটুকু মানে যে আপনাকে সবকিছু পারতে হবে, ব্যাপারটা এরকম না, বাট কাজটা এভাবে হয়। এখন আপনি যদি সেটা পারেন, তাহলে এটা আপনার জন্য হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে আপনি পুরো কাজটা একা করতে পারছেন। তবে এই ধরনের কাজে লিড জেনারেশন পর্যন্ত, একটু আগে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দেখলেন, এই রিকোয়ারমেন্ট ওয়াইজ বা এই রিকোয়ারমেন্ট পর্যন্ত যখন আমরা কাজ করি, তখন শুধুমাত্র আমরা ইমেল মার্কেটিং দিয়ে কাজ করি। তার মানে এই পর্যায়ে লিড জেনারেশন কিন্তু শুধু মানে এন্টায়ার লিড জেনারেশনটা আমরা শুধুমাত্র ইমেল মার্কেটিং দিয়ে কভার করে ফেলতে পারবো, আমাদের বাকি মার্কেটিং গুলো দরকার হবে না। এবং বাকি মার্কেটিং এর জন্য নর্মালি কেউ লিড জেনারেশন এক্সপার্টের কাছে আসবেও না, কারণ সবাই আসলে জানে যে একটা মানুষ চাইলেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে না, বা চাইলেও সে গুগল অ্যাডসেন্স এক্সপার্ট হবে না।
সো এটা আসলে পসিবল না। তো এই ক্ষেত্রে লিড জেনারেশন এক্সপার্টের জন্য যেটা মানে ইন্টারেস্টেড লিড বিল্ড করার জন্য যেটা আপনাদের শিখতে হবে সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, এবং এটাই ক্লায়েন্ট চায়, এর বাইরে আপনার কাছে কিছু চাইবেও না। ক্লিয়ার? আপনি ইমেল মার্কেটিং করে ইন্টারেস্টেড লিড বিল্ড করতে পারছেন কিনা এটাই সবাই দেখবে। ক্লিয়ার এর ম্যাম। বাইরে যদি আপনার কিছু এক্সট্রা ইয়ে থাকে, এক্সট্রা কিছু অপরচুনিটি থাকে বা এক্সট্রা কিছু আপনার প্লাস পয়েন্ট থাকে, সেটা আপনার জন্য অনেক বড় একটা বেনিফিট। যেমন ধরেন আপনার কাছে একটা টিম আছে যে টিমে আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট রাখলেন, বা আপনি নিজেই শিখে নিলেন ফেসবুক মার্কেটিং, খুবই ইজি, এটা আহামরি কিছু না, ফেসবুক মার্কেটিংটা শেখা খুবই ইজি একটা ব্যাপার। সো আপনি নিজেই শিখে নিলেন, বা আপনার কাছে একজন এক্সপার্ট রাখলেন যে ফেসবুক মার্কেটিংটা খুব ভালো মতো মার্কেটিংটা করছে বা এক্সপার্টাইজটা আছে। তো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারলেন, তখন এক্সট্রা একটা সার্ভিস অফার করতে পারেন যে তুমি চাইলে আমি তোমাকে ফেসবুকে অ্যাড বুস্ট করেও সেখান থেকেও আমি ইন্টারেস্টেড লিড কালেক্ট করে দিতে পারি, সোশ্যাল মিডিয়া ইন্টারেস্টেড লিড দিতে পারি, বা তুমি চাইলে আমি তোমাকে ইমেল মার্কেটিং করেও ইন্টারেস্টেড লিড দিতে পারি, সেটা আপনার একটা প্লাস পয়েন্ট। বোঝা গেল? ম্যাম, আপনার ওই স্লাইডটা কি আমাদেরকে শেয়ার করবেন নাকি দেওয়া যাবে না? না, স্লাইড তো শেয়ার করবো না, বাট আপনাদের যেই মডিউল গুলো আমি দিব, মানে যেগুলো আপনাদের দরকার সেগুলো আমি সব শেয়ার করে দিব। ঠিক আছে। এবার আসেন লিড জেনারেশন প্রসেস নিয়ে আমি কিছু কথা বলি। লিড জেনারেশন প্রসেসের মধ্যে আমরা দুইটা মেইন প্রসেস পাবো, একটা হচ্ছে ইনবাউন্ড লিড জেনারেশন, একটা হচ্ছে আউটবাউন্ড লিড জেনারেশন। এবং আমি আপনাদের এই দুইটা জিনিস হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিব, যে ইনবাউন্ড লিড জেনারেশন বলতে আপনারা কি বোঝেন এবং আউটবাউন্ড লিড জেনারেশন বলতে আপনারা কি বোঝেন, দুইটা নিয়ে একটু জাস্ট 10 থেকে 15 মিনিট একটু সার্চ করবেন। অনলাইনে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, গুগলে অনেক ব্লগ সাইট আছে, আপনারা এখন থেকে একটু ব্লগ সাইট গুলো পড়াশোনা করা প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার কয়েকটা ব্লগ সাইট আছে যেখানে প্রতিনিয়ত প্রত্যেকটা টপিকে যারা এক্সপার্টাইজ আছে বা যারা এক্সপার্ট আছে এবং হচ্ছে যারা এই টপিক গুলো নিয়ে কাজ করছে, তারা প্রতিনিয়ত ব্লগ লেখে, তাদের রিসার্চ করা বা তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা তাদের টপিক গুলো নিয়ে লেখালেখি করে, ওগুলো পড়াশোনা করলে অনেক কিছু সম্পর্কে জানা যায়। একটু সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন যে ইনবাউন্ড লিড জেনারেশনটা কি, আউটবাউন্ড লিড জেনারেশনটা কি। মূলত ওই একটা একটা টপিকে দুইটা ভাগে ভাগ করবে, যে আমরা রিসার্চ করে যে লিডটা জেনারেট করছি এবং হচ্ছে আমরা মার্কেটিং করে যে লিডটা জেনারেট করছি। যেহেতু এটা অনেক বড় একটা প্রসেস, আপনারা বুঝতে পারছেন যে এন্টায়ার মার্কেটিংটা এটার মধ্যে পড়ে যাচ্ছে। আবার হচ্ছে যেমন ধরেন এই যে এখানে যদি একটু আমরা আসি, এখানে দেখেন আমরা বলছিলাম যে টপ অফ দ্য ফানেলের ভিতরে আমরা কি করছি, টপ অফ দ্য ফানেলের ভিতরে হচ্ছে আমরা আমাদের ভিজিটরদেরকে অ্যাট্রাক্ট করছি। সো এই যে ভিজিটরদের অ্যাট্রাক্ট করার জন্য পরবর্তী স্টেজে এঙ্গেজ রাখার জন্য আমরা কি করছি, আমরা ব্লগ পোস্ট করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে, আমরা ভিডিও মার্কেটিং এর মাধ্যমে বা ভিডিও করে তাদের কাছে আমরা সেটাকে দেখাতে পারি, মার্কেটিং এর মাধ্যমে সেটাকে দেখাতে পারি, পডকাস্টের মাধ্যমে আমরা তাদেরকে জানাতে পারি যে আমরা কি কি কাজ করছি। সো অল অ্যাবাউট অ্যাক্টিভিটি, যে কোনো একটা অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা তাদেরকে কি করতে পারি, এঙ্গেজ করতে পারি। সো এই যে এতগুলো ব্যাপার চলে আসে যখন আমরা আমাদের ভিজিটর বা আমাদের লিড গুলোকে, মানে আমাদের কোল্ড ভিজিটর গুলোকে আমরা যখন এঙ্গেজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি চলে আসে। আগে যেগুলো অফলাইন ছিল এখন এগুলো অনলাইন অ্যাক্টিভিটিতে চলে আসছে, ঠিক না, কনভার্ট হয়েছে এখন। সো এই অ্যাক্টিভিটি গুলো যেহেতু মার্কেটিং এর মধ্যে পড়ছে, সো এই জিনিসটাকে জাস্ট এখানে আলাদাভাবে ইনবাউন্ড এবং আউটবাউন্ড এই দুটাকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করেছে। একটা আমরা জাস্ট রিসার্চ করছি, আর একটাতে আমরা শুধুমাত্র কি করছি, মার্কেটিং এর মাধ্যমেও যাচ্ছি। কারণ মার্কেটিংটা তো এখানে পড়ে যাচ্ছে, সো মার্কেটিং এর মাধ্যমে যেটা করে সেটাকে কি বলছে এবং মানে সেটাকে হচ্ছে একটা ক্যাটাগরিতে রাখছে এবং রিসার্চটাকে একটা ক্যাটাগরির ভিতরে রাখছে। তবে মেইনলি আমরা আরেকটু সহজভাবে লিড জেনারেশনটাকে বুঝি। সেটা হচ্ছে দেখেন, আমরা মূলত ইনবাউন্ড লিড জেনারেশনের ভিতরেই কাজ করে থাকি। হ্যাঁ, আউটবাউন্ড লিড জেনারেশন নিয়ে আমরা ওভাবে আসলে কাজ করি না, বা এখানে ইনবাউন্ড কথাটাকেও আপনারা টোটালি টোটালি হচ্ছে স্কিপ করেন। আমি আমার একটা কালার দিই যেটা এটা এটা হাইট হয়ে যায়, আমি এটাকে হাইট করে রাখলাম আপনাদের কনফিউশন যাতে না হয়, কারণ এত কঠিন কোনো শব্দ আপনাদের শিখতে হবে না, সহজভাবে শেখার চেষ্টা করেন। তো সহজভাবে জাস্ট জানার চেষ্টা করেন যে এতক্ষণ তো আপনারা লিড কত প্রকার হয়,
বা এই টপিকগুলো নিয়ে জানছিলেন। এখন জাস্ট আপনারা একটু সহজভাবে জানার চেষ্টা করেন যে লিড জেনারেশন কত ভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। এতক্ষণ যা বললাম সেটা জাস্ট জানা থাকলেই হবে, এটা নিয়ে আলাদাভাবে রিসার্চ করার দরকার নেই। বাট এখন যে কথাগুলো বলছি এগুলোকে আপনারা একটু পয়েন্টার করে রাখতে পারেন, একটু নোট ডাউন করে রাখতে পারেন, যাতে এই টপিকগুলোর ভিতর থেকে আপনারা বাছাই করে নিতে পারেন যে কোনটা নিয়ে আপনারা কাজ করবেন। সো লিড জেনারেশনের ভিতরে আমরা দুইটা ক্যাটাগরি পাই। দুইটার মধ্যে প্রথম যে ক্যাটাগরি আছে B2B, মার্কেটে সব থেকে B2Bর হিউজ একটা মার্কেট আছে। এবং এই যে অ্যাপোলো যে টুলসটা, না এটা কি টুলস আপনারা বলতে পারবেন? Apollo.io এই টুলসটা কি টুলস, এটা কি বলতে পারবেন? ম্যাম B2B লিড এক্সটেনশন। জেনারেশনের আপু। এটা একটা B2B টুলস। সো এই B2B টুলসটা মার্কেট থেকে কি পরিমাণ আর্নিং করছে বা কি পরিমাণ রেভিনিউ জেনারেট করছে, এবং এই B2B টুলসটা আসলে মানে কি রেঞ্জের মানুষের দরকার পড়ছে, এটা কি আপনারা ইমাজিন করতে পারছেন? শুধু যারা আপনারা লিড জেনারেট করছেন তাদের দরকার পড়ছে, নাকি ওয়ার্ল্ড ওয়াইড যত বড় বড় বিজনেস আছে যারা ডাটা নিয়ে কাজ করছে, প্রত্যেকটা বিজনেসের ডাটা নিয়ে কাজ করতে হয়। প্রত্যেকে কোল্ড ইমেল মার্কেটিং করে, প্রত্যেকে তাদের মানে কোল্ড ইমেল মার্কেটিং এর মাধ্যমে তাদের বিজনেসের হচ্ছে প্রসার মানে প্রচার করে বা প্রচার প্রসার করে। এবং হচ্ছে যারা ডাটা বেস নিয়ে কাজ করে, ডাটা বিল্ড করে, যে কোনো একটা নতুন একটা কোম্পানি বা যে কোনো একটা নতুন একটা টুলস যখনই কেউ ওটাকে মার্কেটে লঞ্চ করে, সেটা জানানোর জন্য হিউজ অ্যামাউন্টের একটা B2B লিস্ট তারা হচ্ছে কালেক্ট করে, এবং সেই লিস্টে তারা মার্কেটিং করে সবাইকে জানায় যে এই টুলসটা বা এই সার্ভিসটা মার্কেটে নতুন অ্যাভেলেবেল। সো B2B সেক্টরটার একটা হিউজ মার্কেট আছে যেই মার্কেটে কাজ করা হচ্ছে। এবং এটা জাস্ট আপনাদের ইমাজিনেশনের বাইরে যে কি পরিমাণ একটা মার্কেট আছে এখানে কাজ করার। এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের এই যে কোল্ড লিস্ট বিল্ড করা নিয়ে কাজ হচ্ছে। ক্লিয়ার? এবং এই কোল্ড লিস্ট বিল্ড করতে আপনার আগে থেকে কোনো স্কিল জানতে হচ্ছে না। জাস্ট আমরা টার্গেটিং অডিয়েন্সটাকে টার্গেট করে তাদের লিডটা আমরা কালেক্ট করতে পারি থ্রু রিসার্চ, থ্রু টুলস। এখন অনেক টুলস আছে মার্কেট প্লেসে, মার্কেটে অনেক টুলস আছে। যেমন আমি একটু আগে একটা টুলস এর কথা বললাম, Apollo.io। আপনারা আজকে ক্লাসের পরে এটাও আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে যে আপনারা একটু Apollo.ioটাও একটু রিসার্চ করবেন যে সেটা কিভাবে কাজ করছে। আমি দেখাবো, বাট আজকে আমি হয়তো বা দেখানোর টাইম পাবো না। সো আপনারা একটু ক্লাসের পরে দেখে নেবেন, মানে ক্লাস শেষে পরবর্তী ক্লাসের হোম টাস্ক হিসেবে আপনারা দেখে আসবেন, তারপর আমি দেখিয়ে দেবো, বাট আপনারা নিজেরাও একটু দেখার ট্রাই করবেন। সো এই যে যে টুলস এর কথা বললাম Apollo.io, এটাও কিন্তু মানে এই টুলসটা দিয়েও কিন্তু হচ্ছে হিউজ লেভেলের B2B লিডের কাজ করা হচ্ছে। শুধু যে আপনারা কাজ করছেন এমনটা না, মিলিয়ন মিলিয়ন ডাটা নিয়ে কিন্তু বিজনেস ওনাররা কাজ করছে, বিজনেস সেক্টর গুলো কাজ করছে, B2B সেক্টর গুলো কাজ করছে, মিলিয়ন মিলিয়ন ডাটা নিয়ে কাজ করছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড যা আছে এখন পর্যন্ত সব ডাটার উপরে ডিপেন্ড করছে। পুরো পৃথিবীটা কিন্তু ডিপেন্ড করে, বিজনেস ডিপেন্ড করে ডাটার উপরে। এটা কি আপনারা ক্লিয়ার? জি ইয়েস আপু। ম্যাম। এই যে ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্ম গুলো এত বেশি অপটিমাইজ করে ফেলছে দিনকে দিন, কিভাবে জানেন? শুধুমাত্র ডাটার উপরে বেস করে। এই যে ফেসবুকে এত অডিয়েন্স আছে, এত পিপল আছে, এদের কাছে মানে এই ফেসবুক বিজনেসটা করছে কিসের উপরে বলতে পারবেন? মানে জাস্ট একটা কথা যদি অ্যান্সার শুনতে চাই আমি, ফেসবুক বিজনেস এই যে মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস করছে ফেসবুক, কিসের উপর ডিপেন্ড করে বিজনেসটা করছে? ম্যাম লিড জেনারেশন। না, অনলি ডাটার অডিয়েন্সের উপরে, ডাটার অডিয়েন্সের উপরে। উপরে, ডাটার উপরে, অনলি ডাটার উপরে। মানে এমন একটা প্ল্যাটফর্ম ওরা বানালো ফেসবুক নামে, যেখানে মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এবং এটাই ওদের মেইন হুক পয়েন্ট ছিল, এটাই ওদের টার্গেট ছিল, যে মানুষ আসুক, আমার মানুষকে দরকার, ডাটা দরকার। এবং ওদের কাছে এখন এখন মানে ধরেন মিলিয়ন মিলিয়ন ডাটা আছে, ওরা কি করছে, ডাটাগুলোর মাধ্যমে ওদের সেলটা করছে, প্রত্যেকের ইন্টারেস্টটা জেনে রাখছে। মানে পুরো ওয়ার্ল্ডটা আসলে ডাটার উপরে, পুরো ওয়ার্ল্ডে যত বিজনেস বা ওয়ার্ল্ডটা ডিপেন্ডই করছে আসলে প্রত্যেকটা বড় বড় বিজনেস থেকে শুরু করে সবকিছু ডিপেন্ড করছে ডাটার উপরে। অ্যাজ লাইক ফেসবুক, ওরা ওদের কাছে যত অডিয়েন্স আছে, ওরা সবার ডাটাগুলোকে কি করলো, স্টোর করলো, ওদের ক্লাউডে স্টোর করলো, এবং সবার আলাদা আলাদা ভাবে ইন্টারেস্ট ওরা আলাদা আলাদা ভাবে ক্লাসিফাই করলো, যে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারা, তাদের জেন্ডার কি, তাদের চয়েস কি। আপনি আজকে যে চয়েসটার উপরে সার্চ করছেন, আজকে যে সার্চ করেন, যে ভাইয়ারা আছেন টি শার্ট লিখে সার্চ করেন, দেখবেন টি শার্টের যত
অ্যাড আছে, সব এসে আপনার নিউজ ফিড একদম পুরা ওভারল্যাপ হয়ে যাবে। কিভাবে সম্ভব হচ্ছে? কারণ ফেসবুকের ওদের অ্যালগোরিদমটাই এটা, ওরা বিজনেসটাই করছে ডাটার উপরে, ওরা এত লাখ লাখ ডলার হচ্ছে বিজনেস ওনারদের কাছ থেকে নিচ্ছে ডাটার উপরে। আমি ধরেন এখন আজকে একটা $100 অ্যাড রান করবো ফেসবুকে, কিসের উপরে ডিপেন্ড করে আমি একটা রান, মানে আমি ফেসবুককে $100 দিব? কারণ ওর কাছে ডাটা আছে, ঠিক না? ক্লিয়ার কি? কারণ ওর কাছে ডাটা আছে, ওই ডাটা থেকেও আমাকে আইডেন্টিফাই করে দিতে পারবে আমি যে অ্যাডটা চালাবো সেই অ্যাডের ইন্টারেস্টেড অডিয়েন্স কারা, তাদের কাছে আমার প্রোডাক্টটা যাবে এবং ওখান থেকে আমি আমার সেলসটা পাবো। ক্লিয়ার? যে কেন আমি এত মিলিয়ন মিলিয়ন ডলার আমি ফেসবুককে দিচ্ছি? বিকজ অফ ডাটা, তার কাছে ডাটা আছে। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। সো এই যে বিটুবি যে সেক্টরটা আছে, বিটুবি যে ডাটার যে সেক্টরটা আছে, এটার মেসিভ একটা ফিল্ড আছে, হিউজ একটা ফিল্ড আছে, যেখানে মিলিয়ন মিলিয়ন ডাটা নিয়ে কাজ করা হয়। এবং এই যে মিলিয়ন মিলিয়ন ডাটা, এই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এটা রিসার্চের মাধ্যমে এই ডাটাগুলো কালেক্ট করতে পারি। কারণ হচ্ছে আমার কাছে দরকার পড়ছে না যে কে হচ্ছে আমার সার্ভিসে ইন্টারেস্টেড হবে, সরি কে ইন্টারেস্টেড তাকে দরকার হচ্ছে না। আমি জাস্ট অ্যাজাম্পশন করব একটা এরিয়াকে, যে আমি ঢাকায় অবস্থিত যারা আছে বা ঢাকায় যারা থাকে আমি তাদেরকে টার্গেট করবো, তাদের কাছে আমি আমার এই মার্কেটিংটা করব। যারা ইন্টারেস্টেড হয় তারা আমার কাছে, মানে যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা আমার ইন্টারেস্টেড লিড, বাট আমার আগে ডাটা লাগবে। ঢাকায় যত মানুষ আছে আমার আগে তাদের ডাটা লাগবে। সো এই কাজগুলো হচ্ছে বিটুবি লিডে হয়। এবং এই বিটুবি লিডের জন্য হচ্ছে আপনারা রিসার্চ বেস এবং টুলস বেস কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের আগে থেকে কোনো স্কিল জানতে হবে না। আপনারা মানে আগে থেকে কোনো আইটি স্কিল জানতে হবে না, বা আগে থেকে কোনো প্রোগ্রামিং টেক নলেজ, এই ধরনের কোনো নলেজ না থাকলেও আপনারা হচ্ছে বিটিভি সেক্টরটা নিয়ে কাজ করতে পারবেন। কারণ বিটিভি সেক্টরটা টোটালি ডিপেন্ড করছে আপনার রিসার্চের উপরে। আপনি বিভিন্ন সোর্স ডিরেক্টরি, ওয়েবসাইট, গুগল, অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো রিসার্চের মাধ্যমে যদি আপনার লিড মানে লিস্ট বিল্ডিং ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি এই সেক্টরটাতে কাজ করতে পারবেন। এবং এখন মার্কেটে আরো অনেকগুলো টুলস চলে আসছে মানে আপনাদের কাজটাকে বা রিসার্চটাকে সহজ করে দেওয়ার জন্য। সো আমরা যেটা করতে পারি, আমরা এখন হচ্ছে এই যে আগে ডিরেক্টরি সাইট রিসার্চের মাধ্যমে বা ওয়েব রিসার্চ মানে গুগলে রিসার্চ করার মাধ্যমে সার্চ করে যাদেরকে গুগলে পাওয়া যায় সেগুলো রিসার্চের উপরে, বা গুগল ম্যাপ রিসার্চের উপরে। আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড সব বিজনেস হচ্ছে গুগল ম্যাপে হচ্ছে এখন গুগল ম্যাপের আওতাভুক্ত। আমরা চাইলেই গুগল ম্যাপ থেকে যে কোনো ক্যাটাগরি বিজনেসকে আইডেন্টিফাই করতে পারি, সার্চ করতে পারি। আপনারা আজকেই সার্চ করবেন গুগল ম্যাপে, যে কোনো একটা বিজনেস ক্যাটাগরি দিয়ে সার্চ করবেন, যে কোনো একটা বিজনেসের নাম দিয়ে সার্চ করবেন গুগল ম্যাপে একটা লোকেশন দিয়ে। আমি এগুলো দেখাবো, বাট আজকে জাস্ট আপনাদেরকে একটু বলছি যাতে আপনারা একটু ট্রাই করেন, একটু সার্চ করেন, একটু দেখেন নিজেরা। ওকে। আহ এবার হচ্ছে অ্যাডভান্স রিসোর্স। আচ্ছা ঠিক আছে, এখানে আসছিলাম যে এখন এত বেশি অ্যাডভান্স কিছু টুলস অ্যাভেলেবেল আছে মার্কেটে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, ওদের কাছে অলরেডি ডাটা আছে, আমরা শুধু আমাদের রিকোয়ারমেন্ট দিয়ে ওদের কাছ থেকে ডাটা নিব। একটু আগে যে ক্লায়েন্টটা বলছিল না যে হচ্ছে ওনার আইটি সেক্টরের হচ্ছে সিএফও দরকার। সো এই যে একটা রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম, ধরেন আমার কাছে যদি এমন কোনো একটা টুলস থাকতো যে টুলসে আমি হচ্ছে ইন্ডাস্ট্রি দিব আইটি, টাইটেল দিব সিএফও, লোকেশন দিয়ে দিব ইউএসএ, এবং আমার কাছে ডাটাগুলো চলে আসবে, সেখান থেকে আমি ডাটাগুলো নিতে পারবো। সো এরকম যদি কোনো টুলস থাকতো, আপনাদের এই রিসার্চ করা বা লিস্ট বিল্ড করাটা আরো অনেক বেশি ইজি হয়ে যেত। এবং সেইটার এখন অনেক টুলস মার্কেটে অ্যাভেলেবেল আছে। সব থেকে পপুলার হচ্ছে বর্তমানে রিলায়েবল, ইউজার ফ্রেন্ডলি এবং রিলায়েবল, এবং হচ্ছে মোটামুটি অন্যান্য টুলসের থেকে তুলনামূলক কম প্রাইসে পাওয়া যায় অ্যাপোলো। এবং অ্যাপোলো.io বর্তমানে মার্কেটে অনেক বেশি ইউজ হচ্ছে, যেহেতু অন্যান্য টুলসের তুলনায় এটা একটু প্রাইজিংটা হচ্ছে অন্যান্য টুলসের তুলনায় একটু কম, এই জন্য এটা এখন অনেক মানুষ ইউজ করছে। আর ওদের অ্যালগোরিদম আগের থেকে অনেক বেশি আপডেট করেছে, ওদের লিডগুলো এখন আগের থেকে অনেক বেশি ভ্যালিড পাওয়া যায়, এবং ওদের এপিআইটা অনেক স্ট্রং, ওদের এপিআইটা সরাসরি লিঙ্কডইনের সাথে কানেক্টেড। সো লিঙ্কডইনের যত বিজনেস প্রফেশনালসদের ডাটা আছে, যত ডাটা আছে লিঙ্কডইনে, সবগুলো আমরা অ্যাপোলো থেকে রিচ করতে পারি। সো এটা অনেক বড় একটা এপিআই বলা যায়, অনেক বড় একটা টুলস, অনেক বড় একটা আবিষ্কার বলা যায়। কারণ হচ্ছে লিঙ্কডইনের সাথে এপিআই কানেক্ট করে লিঙ্কডইনের আগে যত পার্সন ছিল, ইন ফিউচারে যত পার্সন হবে, এবং এখন যত পার্সন আছে, সব ডাটাগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সেখান থেকে দেওয়া, এটা অনেক বড় একটা ব্যাপার।
B2B সেক্টরের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ আমরা যাদেরকে কালেক্ট করব, বিশেষ করে B2B ক্ষেত্রে কালেক্ট করা হয় বিজনেস প্রফেশনালদের। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি অন্য কোম্পানিকে টার্গেট করে। তো এই বিজনেস প্রফেশনালদের ডাটা একটা জায়গায় খুঁজে পাওয়া, কারণ লিঙ্কডইন থেকে তো আমি শুধু সার্চ করতে পারবো, লিঙ্কডইন কখনো আমার তাদের আহ, যারা হচ্ছে ইউজার আছে তাদের ইউজারদেরকে কালেক্ট করে নিয়ে আসতে দিবে না। সো এটা যদি অন্য কোনো টুলস, আমার থার্ড পার্টি কোনো টুলস আমাকে দেয়, সো এটা অনেক বড় একটা B2B সেক্টরে অনেক বড় একটা ইনোভেশন, অনেক বড় একটা পাওয়া। তো এটা দিচ্ছে এখন Apollo.io, এটা অনেক মেসিভ একটা টুলস। এই টুলস দিয়ে যদি এই টুলসটার কাজও প্রপারলি শিখতে পারেন, তাহলে B2B সেক্টরটাতে মানে রাজ করতে পারবেন। B2B সেক্টরটা নিয়ে অনেক বড় বড় লিড নিয়ে কাজ করতে পারবেন, বা অনেক মিলিয়ন ডাটা নিয়ে কাজ করতে পারবেন। সো B2B ব্যাপারটা সবাই ক্লিয়ার? দেখেন, একটু জি আগে আমি আপু। মার্কেটিং ইয়েস এর ম্যাম। কথা বলছিলাম, আবার এখনই আমি B2B-র কথা বললাম, যেখানে কোনো মার্কেটিং এ আসলো না, ঠিক না? ইয়েস ম্যাম। জি। সো লিডের ক্ষেত্রেও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে B2B, যেখানে আপনার কোনো মার্কেটিং লাগবে না, আপনি জাস্ট লিস্ট বিল্ডিং এর কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার রিসার্চের ক্যাপাসিটি থাকতে হবে, অ্যাজ ওয়েল যে টুলস গুলো আছে টুলসও জানা থাকতে হবে। এখানে টুলস দিয়েও মানুষ, এখানেও দুই ভাবে মানুষ কাজ করে, জানেন? মানে এই এতটুকু একটা টপিকের মধ্যে মানুষ দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে যারা শুধু ম্যানুয়ালি রিসার্চ করে লিড কালেক্ট করে, এরাও কাজ করে। আবার একটা আছে শুধু যারা অ্যাপোলো বা জুমিনফো বা এই ধরনের টুলস গুলো থেকে শুধু মিলিয়ন বা লাখ বা লাখের উপরে মিলিয়ন এই ধরনের যারা লিস্ট বিল্ড করে, এরা শুধুমাত্র মানে ম্যানুয়ালি কাজ করে না, শুধুমাত্র টুলস থেকে লিস্ট বিল্ড করে দেয়। এইখানেও দুইটা পার্সন, গ্রুপ অফ পিপল কাজ করে। আপনারা যদি একটু মার্কেটে রিসার্চ করেন, তাহলে এখানেও দুইটা গ্রুপ অফ পিপলকে আপনারা পেয়ে যাবেন। একটা গ্রুপ শুধু ম্যানুয়ালি কাজ করছে, একটা গ্রুপ শুধু টুলস থেকে লিস্ট বিল্ড করে দিচ্ছে। যারা টুলস থেকে লিস্ট বিল্ড করে তারা ম্যানুয়ালি করে না, যারা ম্যানুয়ালি করে তারা টুলস থেকে করে না। সরি, এটা একটু ভুল বললাম, যারা ম্যানুয়ালি করে তারাও টুলস থেকে করে, বাট যারা টুলস থেকে করে লাইক মিলিয়ন লিস্ট বিল্ড করে, এরা আবার ম্যানুয়ালি আপনার করতে আসে না। ক্লিয়ার? ক্লিয়ার। আজকে আর বেশি কিছু দেখাবো না, এই যে এই B2C নিয়ে কথা বলেই শেষ করব। B2C কোথায় রাখছি? এই যে এখানে আমি বলছি B2C লিড জেনারেশনটা আসলে কি। B2C লিড জেনারেশন বলতে ওই যে আমরা যেটা বুঝি যে বিজনেস টু কনজিউমার, মানে আমার একদম B2B-টা হচ্ছে বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে আমার জানতে হচ্ছে না যে সে আমার বিজনেসে ইন্টারেস্টেড কিনা, আমি জাস্ট লিস্টটা বিল্ড করছি এবং পরবর্তীতে সেটা আমি এনশিওর হব, বাট শুরুতে আমার জানতে হচ্ছে না। বাট যখন আমরা B2C তে আসি, এখানে সরাসরি বলা হচ্ছে বিজনেস টু কনজিউমার, মানে আমাকে সরাসরি কনজিউমারের কাছে যেতে হবে যে কে আমার প্রোডাক্টটা কিনবে বা কে আমার সার্ভিসে ইন্টারেস্টেড। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মার্কেটিংটা দরকার হয়। এক্ষেত্রে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি বা ইমেল মার্কেটিং করতে পারি। সো লিড জেনারেশনের জন্য আপাতত আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে সাইডে রাখতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইম্পর্টেন্ট না। আহ, যেটা যদি জানেন সেটা প্লাস পয়েন্ট, বাট যদি না জানেন সমস্যা নেই। লিড জেনারেশনে শুধুমাত্র আপনি ইমেল মার্কেটিং এর মাধ্যমে ইন্টারেস্টেড লিড বিল্ড করতে পারবেন, এবং এইটা নিয়েই ক্লায়েন্টরা হচ্ছে লিড জেনারেশন এক্সপার্টদের কাছ থেকে কাজ আশা করে থাকে। যখন কেউ ইন্টার লিড জেনারেশন নিয়ে কাজের জন্য আসবে আপনার কাছে, বা কোনো ইউএস এর ক্লায়েন্ট আসবে, তখন সে এত মানে এটাই এক্সপেক্ট করবে যে আপনি ইমেল মার্কেটিং করে ইন্টারেস্টেড লিড তাকে বিল্ড করে দেবেন। সো আমি এতটুকুই রাখবো। আমি অলরেডি আপনাদেরকে মনে হয় 3টা হোমওয়ার্ক দিয়ে ফেলেছি, ঠিক না? আজকে আমি আর বেশি কিছু দেখাবো না। এবার বলেন, এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা, কিছু এক্সট্রা জিজ্ঞেস করতে চান কিনা?